শুভ সন্ধ্যা। আবুধাবি থেকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকের যে আলোচনার বিষয় এটা অত্যন্ত গভীর একটা বিষয় এবং এটা নিয়ে আমাদের ভাবার অনেক কিছুই আছে। তো আমরা গত সপ্তাহে এই সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আনফরচুনেটলি আমরা এটা রেকর্ড করতে পারিনি, যার জন্য আপনাদেরকে এটা আমরা ভিডিও দিতে পারিনি, কিছুটা ডিস্টারবেন্স ছিল। তো এই সাবজেক্টটা আমার জন্য একেবারে নতুন। আমি জানতাম, কিন্তু এই বিষয়টা এত গভীরতা যে আছে সে ব্যাপারে এত আমরা কোনো সময় ভাবিনি। যেরকম আমাদের ভাবতে হবে, আমাদের একটা জিনিস আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি যারা জয়েন করেছেন। গত সপ্তাহে অনেকে জয়েন করেছেন, আজকেও জয়েন করেছেন। অনেকে আবার হয়তো ভাবছেন আমি তো অ্যাটেন্ড করেছি, কিন্তু আমার কাছে রিকোয়েস্ট এসছে যে স্যার আপনারা যদি এটাকে আরো 2-3 বার যদি করেন, অন্যকে প্রচার করেন, তাহলে শেখার বিষয় আছে। তো এটাকেও মাথায় রাখা হয়েছে। আমি প্রত্যেকে যার যার যে চিন্তা চেতনাকে আমাদেরকে যখন রিফ্লেক্ট করা হয়, তখন আমাদের কমিটির থেকে, আমাদের অর্গানাইজেশন থেকে আমরা চিন্তা করি আপনারা কি ভাবছেন, সে ভাবনাগুলোকে সাথে নিয়ে আমরা এগোতে চেষ্টা করি। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান যারা আমাদের সাথে লেগে আছেন। যে কোনো অবস্থায় হোক, ভালো ক্লাস হোক, ভালো সেশন হোক না হোক, তারা একটা প্রতি সপ্তাহের একটা দিনকে তারা নির্ধারণ করেছে, এটা আমার দিনের 1 ঘন্টা একান্ত আমার বিষয়টা। তো এই মন মানসিকতা যাদের আছে, তাদের আজকের এই আলোচনাটা গভীরভাবে তাদের মনে দাগ কাটবে এবং তারা এটা নিয়ে এখান থেকে শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। তো যা হোক, আমি শুরু করার আগে এই যে আজকের যে সাবজেক্ট, ডেথ অ্যাসাইনমেন্ট যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা এত গভীর সাবজেক্ট। এটার আগে আমাদের বুঝতে হবে যে মৃত্যুটা কি জিনিস। আমি একটা গল্প দিয়েই আপনাদেরকে শুরু করি, যদিও বা এটা আমার প্ল্যাটফর্ম না, আমি বলতেছি এই কারণে জিনিসটা আপনাদের মধ্যে আর একটু আগ্রহের সৃষ্টি করবে। আপনারা তো আগে জানতেন যে আগেকার মানুষ যে কোনো কথা শুরু করার আগে, যে কোনো বিচার হোক, কোনো আলোচনা হোক, একটা গল্প দিয়ে শুরু করে, তাতে মানুষের একটা আগ্রহটা সৃষ্টি হয়। তো একবার এক বিশাল এক বড় ব্যবসায়ী, সে একজন ইন্টেলেকচুয়াল, যাদেরকে বলে যে আছে না, গুরুজির সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে তাকে জিজ্ঞেস করছিল, গুরুজি আমাকে এমন কিছু দেন যে আমি প্রচুর কামাচ্ছি, অনেক কিছু করতেছি, কিন্তু আমার কোনো কিছু আমাকে বলেন, মৃত্যুর আগে আমরা কি কি জিনিস আমরা পেতে পারি, যেখান থেকে আমরা বুঝতে পারি, আমরা অ্যালার্ট হতে পারি। তখন ওই গুরুজি তাকে বলতেছিল যে কলিযুগের এই সময়ে তোমার 4টা সন্দেশ আসবে, মৃত্যুর আগে 4টা সন্দেশ আসবে। সন্দেশ মানে আমরা যে মিষ্টি খাই, সে সন্দেশ মানে মেসেজ। সন্দেশ মানে মেসেজ আসবে আমাদের প্রত্যেকের কাছে। মেসেজটা আসবে যে তোমার মৃত্যুর মানে শুরু হয়ে গেছে। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, সন্দেশ আসলে আমি দেখবো কে অবস্থা, এটা ওটা হবে যাবে, বাস প্রসঙ্গটা ওখানে শেষ হয়ে গেছে। দেখা গেল 5-10 বছর পরে ওই ব্যবসায়ী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, এবং হঠাৎ করে অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়েছে, তখন তার মনের মধ্যে তার অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। তখন তার মনের মধ্যে হলো যে আমাকে বললো যে, সেই গুরুজি বলল যে মৃত্যুর আগে আমার কাছে 4টা সন্দেশ আসবে, মেসেজ আসবে, কিন্তু কোনো মেসেজই পাইনি। এটা কিরকম ধরনের ব্যাপার, ওটা গুরুজি আমাকে একটা ধোকা দিল। তো গুরুজিকে যে কোনো ভাবে ডাকানো হলো, সে হাসপাতালে আসলো। আসার পর গুরুজির উপরে সে অত্যন্ত ক্ষিপ্ত এবং গুরুজিকে বলতেছে যে আপনি কি বললেন, আমি কোনো মেসেজই পাইনি। বলে আপনি পাননি মানে আপনি অবশ্যই পেয়েছেন। বলে 1 নাম্বার মেসেজ হচ্ছে চুল। আপনি যখন দেখতেছেন যে আপনার চুল কালো থেকে সাদা হচ্ছে, তার মানে আপনার কাছে মেসেজ আসছে যে আপনি ডিক্লাইনিং সিচুয়েশনে আছেন, অর্থাৎ আপনি ডিটোরেশন করতেছেন। এখন আপনি ধীরে ধীরে নিচের দিকে নামতেছেন, একটা সাইন। আপনি অ্যালার্ট হয়ে যান। আপনি এখন যত রকমের ভালো কাজ আপনি করেন এবং আপনার আখিরাতের জন্য যা কাজ করাতে আপনি করেন। বলে ঠিক আছে, আমার তো চুল পাকছে 10 বছর আগে, আমি তো টের পাইনি। আচ্ছা এরপরে কি? বলে চোখ। বলে কিসের চোখ? বলে চোখ দিয়ে আপনি কম দেখা শুরু করবেন, চোখে আপনি ধীরে ধীরে ঝাপসা দেখবেন, ঘোলাটে দেখবেন। তার মানে আপনার ডিটোরেশন পয়েন্টের মধ্যে আপনি আছেন। ঠিক আছে? তো এটাও একটা সাইন, আমাদের মধ্যে অ্যালার্ট হতে হবে। এবং তারপরে কি বলে দাঁত। তার মানে কি? আপনি দাঁত দিয়ে আপনি দেখবেন ক্ষয় হয়ে যাচ্ছে, দাঁত নরম হয়ে যাচ্ছে, দাঁত পুড়ে যাচ্ছে। তারপরেও আমাদের মধ্যে অ্যালার্টনেস আসতেছে না যে আমার এখন বয়স বাড়তেছে, আমার খাওয়া দাওয়া কমাতে হবে, আমাকে দেখতে হবে, আমাকে বুঝতে হবে, সেই অনুযায়ী আমার লাইফ স্টাইলটাকে ম্যানেজ করতে হবে। আই হ্যাভ টু রিঅ্যাডজাস্ট মাইসেলফ।
কিন্তু আমরা সেটা পরিবর্তে কি করতেছি, মানুষকে দেখানোর জন্য নকল দাঁত লাগাই বলছে আমি ইয়াং আছি। হ্যাঁ, আমার চুল পেকে গেছে আমি রং করে বলে যে আমি এখনো ইয়াং আছি। আমার চোখের প্রবলেম হচ্ছে আমি কন্ট্যাক্ট লেন্স লাগাই বলতে আরে আমি তো সাংঘাতিক, মানে লুকানোর যে স্বভাবটা। এরপরে আপনার দেখা যাবে বিভিন্ন ধরনের রোগের সাইন আপনার মধ্যে, শরীরের মধ্যে দেখা দিবে এবং মানসিকভাবে আপনি বিপর্যস্ত হবেন। তখন আপনি ওষুধের উপর যখন ডিপেন্ড করা শুরু করবেন, তার মানে আপনার অন্তিম সময় আপনার কাছে চলে আসছে। এটা চলে গেল যে আমাদের কথা, যারা বুদ্ধিমান মানুষ তারা এই ইন্ডিকেশনের উপর বেস করে তার লাইফস্টাইলকে ম্যানেজ করে, চেঞ্জ করে এবং সে অনুযায়ী চলার চেষ্টা করে। এটা তো গেল আমাদের বুড়ো হওয়ার আগে মৃত্যুর আগে যে সাইনগুলো, বুদ্ধিমান মানুষগুলো তারা সেভাবে চলে এবং তার শেষ জীবনটাকে এইভাবে গুছিয়ে নেয়। এরপরে আজকে আমাদের যে আলোচনাটা হচ্ছে ডেথ অ্যাসাইনমেন্ট। এবার আপনি মৃত্যুর কোলে ঢলে পড়তেছেন, আপনি বেডে শুয়ে আছেন, আপনার আপনজন বলতেছে কি এই নাকি এটা খাওয়া, বেদানার রস খাও, এটা খাওয়া, তার এই প্রবলেম। সে মানুষটা ওই সময় সে ওগুলো চাচ্ছে না, কারণ তার তো খাওয়া দাওয়া কমে আসতেছে। এখন মৃত্যুর আগে তার মৃত্যুটা যাতে স্বাভাবিক হয় সেজন্য আমাদের কি করা দরকার আমরা অনেকেই জানি না। যে এই অবস্থায় কোন কোন সাইন দেখা দিলে সে সাইনের থেকে আমরা বুঝতে পারবো তার এই অন্তিম সময় আসতেছে, তাকে আমাদের পাশে থাকতে হবে, আপনজন পাশে থাকতে হবে, তাকে টেক কেয়ার করতে হবে। এই জিনিসগুলোকে আমাদের বোঝার জন্যই আজকের এই আলোচনা ডেথ অ্যাসাইনমেন্ট, যেটা আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না, এই সম্বন্ধে কোনো ধারণা নেই। আমি আমার এক বন্ধুর সাথে আলাপ করেছিলাম এই প্রসঙ্গে, উনি আমাকে অ্যাডভাইস করেছেন খুব অত্যন্ত চমৎকার একটা সাবজেক্ট, আপনারা চেষ্টা করেন যে এটার উপর একটা আমরা বিভিন্ন জায়গায় এ নিয়ে যে আমরা আলোচনা করি। কারণ আমাদের বিষয়টা হয়ে গেছে এখন কি, আমরা তো কেউ শিখতে চাই না। আগে মানুষ বই পড়ার অভ্যাস ছিল, সে বই পড়াটা পর্যন্ত আমাদের এখন নেই। এখন আমরা শুধুমাত্র ওয়ান বাটন প্রেস, আমরা উই হ্যাভ বিন ডিটার্ড, এবং যার জন্য আমাদের জীবনের এত রকমের মানে সমস্যা আমরা সামনে আমাদের চলে আসতেছে। তো আমরা আশা করব যে আজকের এই মূল্যবান আলোচনায় আপনারা অত্যন্ত গভীরভাবে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন এবং চিরসত্য যে জিনিসটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন। আর তার জন্য আপনাদের প্র্যাকটিস গুলো কি হবে তা নিয়ে আমাদের আলোচনা করবে একাডেমির সুযোগ্য সিও ডক্টর কাজী আজম। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে তাকে খেয়াল করবেন। আপনাদের 1 ঘন্টা আপনাদের নিজের, এবং আমিও আপনাদের সাথে আছি। আশা করি আপনারা আজকের আলোচনা থেকে উপকৃত হবেন। ধন্যবাদ। আমি আহ্বান করছি আমাদের সিও কাজী আজম সাহেবকে আপনার উপস্থাপনা পেশ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের মান্যবর একাডেমি অফ রিয়েল এমপ্যাথির চেয়ারম্যান জনাব মঞ্জুর খান স্যার। শুভ সন্ধ্যা সকলকে। আপনারা অত্যন্ত আগ্রহ নিয়ে এসছেন আমাদের এই একই আলোচনা ডেথ অ্যাসাইনমেন্ট নিয়ে। আমরা গত বুধবার আলোচনা করেছিলাম, আপনাদেরই আগ্রহ ছিল এবং পাশাপাশি আমাদেরও কিছু টেকনিক্যাল প্রবলেম গত বুধবারে হয়েছিল। সেজন্য একাডেমির সিদ্ধান্ত অনুযায়ী আমি আবার একই জিনিস আপনাদের সামনে আবার নিয়ে হাজির হয়েছি। তো আপনারা যারা এসছেন সকলকে শুভেচ্ছা, এবং ভবিষ্যতে যারা এটা ভিডিওতে দেখবেন তাদেরকেও শুভেচ্ছা। আমি আসলে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ হচ্ছে প্রতিটি মানুষেরই জীবনের অন্তিম সময় একটা অধ্যায় থাকে, জীবনের শেষ প্রান্তে একটা অধ্যায় থাকে। যে স্বজনেরা আমাদের বিদায় নিয়েছেন তাদেরও এই অধ্যায়টা পার করেছেন তারা, এবং আমাদেরকেও কিন্তু এই অধ্যায়টা পার হতে হবে। সে কারণে এই জরুরি অধ্যায়টা একটা বিশেষ অধ্যায়, জীবনের শেষ লগ্নে যেটা আসে সেই অধ্যায়টা জানা আমাদের যেমন চিকিৎসক সমাজের এটা জানা খুবই জরুরি, অ্যাজ ওয়েল এজ আমাদের যারা সাধারণ মানুষ যারা চিকিৎসা পেশার সাথে নেই, যেহেতু প্রত্যেকের জীবনেই এটা অবশ্যম্ভাবী আসে এবং আসবে, সে কারণে এই অধ্যায় সম্পর্কে একটা ধারণা প্রত্যেকের থাকা দরকার। তো সে কারণে আমার মনে হয় যে বিষয়টা একটু গত সপ্তাহে আলোচনা হলেও এর প্রাসঙ্গিকতা রয়েছে এবং এটা বারবার আমাদের আলোচনা হওয়া দরকার, এবং সেই আলোচনা দিয়ে আমাদের সমাজে একটা সচেতন অবস্থা তৈরি করা দরকার। সেই বিবেচনা করেই আমরা দ্বিতীয়বারের মতো আবার এখানে আপনাদের সামনে ডেথ অ্যাসাইনমেন্টের আলোচনায় আমরা হাজির হয়েছি। আপনারা জানেন ডেথ অ্যাসাইনমেন্ট অর্থাৎ মৃত্যুর পূর্বকালীন কিছু বিষয়, লক্ষণ যেটা আমাদের সামনে হাজির হয়, সেই লক্ষণগুলো কি, আসলে কিভাবে আমরা শনাক্ত করব যে এই লক্ষণগুলো আসলে
এই মানুষটা যে বিদায় নেবেন, পরপরে চলে যাবেন, তার ইঙ্গিত দিচ্ছে, সেটা আমাদের বোঝা দরকার। সেটাকেই আমরা ডেথ অ্যাসাইনমেন্ট হিসেবে দেখি। এবং সেই সময় কিছু জরুরি কাজ থাকে, জরুরি বিষয় থাকে, সেই বিষয়গুলো যেহেতু যিনি চলে যাচ্ছেন তার আসলে কিছু করণীয় নাই, কিন্তু তার পাশে যারা আছেন অথবা চিকিৎসক হিসেবে যারা আছেন তাদের কিন্তু করণীয় আছে। সেই করণীয়টা বোঝার জন্যই কিন্তু আসলে ডেথ অ্যাসাইনমেন্টটা আমাদের জানা দরকার। ডেথ বা মৃত্যু একটা এমন একটা বিষয় যেটাকে ওভারকাম করা আসলে আমাদের কারো পক্ষেই সম্ভব হয়নি। বিজ্ঞানও এখনো এটা ওভারকাম করতে পারবে বলে তাদের কোনো মানে ধারণা নাই, এবং সেই প্রচেষ্টা থাকলেও এটা উত্তরণের কোনো সুযোগ কিন্তু নাই। তো এই ব্যাপারে আমরা যদি আমাদের ধর্মীয় মূল্যবোধ থেকে যদি বিবেচনা করি, তাহলে আমরা দেখব পবিত্র কোরআনের সূরা আল ইমরানের আয়াত নম্বর 18-তে বলা হচ্ছে প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু। খুব গভীরভাবে খেয়াল করবেন, এখানে বলা হয়েছে আস্বাদন করতে হবে মৃত্যু, অর্থাৎ মৃত্যুর একটা স্বাদ আছে, সেই স্বাদটা প্রত্যেক প্রাণীকেই আসলে আমাদের গ্রহণ করতে হবে, এটা করতেই হবে। সেই স্বাদটা আসলে কি, সেই স্বাদটা নিয়েই আসলে ডেথ অ্যাসাইনমেন্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে ধাপে ধাপে আমরা আলোচনা করব। এটা কি শুধু ইসলাম ধর্মই বলেছে? না, আপনি দেখবেন যে আমাদের যে ভগবত গীতার আপনার 2 নম্বর অধ্যায় 27 নম্বর যে শ্লোক, সেখানে বলা হচ্ছে যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত। অর্থাৎ মৃত্যুকে কিন্তু যে জন্মেছে তাকে মরতেই হবে এবং তার মৃত্যু নিশ্চিত, সেটা ওভারকাম করার বা অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। আবার আমরা যদি বাইবেলে দেখি, তাহলে বাইবেলে দেখবো যে আপনার হিব্রুর 9 নম্বর অধ্যায়ের আপনার 27 নম্বর যে আয়াত, সেখানে বলা হচ্ছে মানুষের জন্য একবার মৃত্যু অবধারিত। এখানে বলা হচ্ছে মানুষের জন্য একবার মৃত্যু অবধারিত, মৃত্যু একেবারে অবধারিত, অবশ্যম্ভাবী, যেটাকে আপনার এখান থেকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। আবার আমরা যদি পবিত্র ত্রিপিটকে দেখি, তাহলে সেখানে দেখব ধম্মপদ অধ্যায় 11-র যে জেরাবর্গ, সেখানে 128 নম্বর শ্লোকে বলা হচ্ছে কেউই মৃত্যুর হাত থেকে কামনার মাধ্যমে বাঁচতে পারে না। এখানে এই শব্দটা খেয়াল করবেন, কামনার মাধ্যমে বাঁচতে পারে না। সকলে বেঁচে থাকতে চায়, বেঁচে থাকার আকাঙ্ক্ষা সবারই আছে, সবাই অমরত্ব চায়, কিন্তু এই কামনা বা প্রচেষ্টা বা আপনার কোনো বিশেষ কোনো যে আপনার চিকিৎসা আপনাকে বাঁচাতে পারবে না। কেউই আসলে মৃত্যুর হাত থেকে আপনি কামনা করলেও আপনি বাঁচতে পারবেন না, বলছে ত্রিপিটকের আপনার ধম্মপদ অধ্যায়। এখন এই অবশ্যম্ভাবী মৃত্যুকে আসলে আমরা যদি ক্লাসিফিকেশন করি, তাহলে দেখবো যে এখানে মৃত্যুর আসলে কয়েকটা কজ আছে, কারণ আমরা সাধারণত চিহ্নিত করে থাকি, আইনগত কারণেই হোক বা চিকিৎসাগত ডকুমেন্টেশনের জন্য হোক। আমরা এটাকে বা আমরা এটা নিয়ে অ্যানালাইসিস গবেষণা যাই কিছু করি না কেন, সেক্ষেত্রে 4টা বিষয় আসলে কজ হিসেবে বিবেচনা করা। একটা হচ্ছে ন্যাচারাল কজ, একটা হচ্ছে আনন্যাচারাল কজ বা এক্সটার্নাল কজ, আর একটা হচ্ছে আনডিটারমাইন্ড যে কজ, আর একটা হচ্ছে আইসিটি বেসড মেডিসিন ক্লাসিফিকেশন। তো আমরা ধাপে ধাপে যদি কজ গুলো দেখি, তার ন্যাচারাল কজটা কি, যেমন আমরা হার্ট ডিজিজে মারা যাচ্ছি, আমাদের স্ট্রোক হয়ে মারা যাচ্ছে, আমাদের ক্যান্সার হয়ে মারা যাচ্ছে, আমাদের ডায়াবেটিস কমপ্লেনের কারণে মারা যাচ্ছে, ইভেন আমাদের অর্গান ফেলোর হচ্ছে, মানে অকার্যকর হয়ে যাচ্ছে ডিউ টু ওল্ড এজ। ওই যে আমাদের স্যার একটু আগেই সূচনাতে যেটা বলছেন যে 4টা সিগন্যাল আপনাকে দিছে, এই 4টা সিগন্যালের পরে আপনি যেই জায়গায় এসে পৌঁছেছেন সেটা হচ্ছে আপনার ওল্ড এজ। অর্থাৎ এই ওল্ড এজে যেমন আপনি দৃশ্যমান 4টা সিগন্যাল আপনি দেখছেন, অদৃশ্যমান ভাবেও কিন্তু আমাদের অর্গানগুলো ফেল করে, অর্গানগুলো তাদের পরিবর্তিত রূপ হয়, সেটার কারণেও কিন্তু আমাদের মৃত্যুর একটা ন্যাচারাল কজ হয়। আনন্যাচারাল কজ গুলো যেমন আমাদের বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হয়, সুইসাইড হয়, হোমোসাইড হয়, অর্থাৎ আপনি একটা দুর্ঘটনার শিকার হতে পারেন, সেটা সড়ক দুর্ঘটনা হতে পারে, পানিতে ডুবে হতে পারে, অগ্নিদগ্ধ হতে পারে, ইলেকট্রিক শক দিয়ে হতে পারে, আবার অনেকে আত্মহত্যা করেন, সেখানে পয়জনিং দিয়ে হতে পারে বা ফাঁসিতে ঝুলে হতে পারে, অথবা নিজেকে নিজে মারাত্মকভাবে জখম করে হতে পারে। আবার হোমিসাইড বা যেটাকে হত্যাকাণ্ডের শিকারও একটা মানুষ হতে পারে, যেমন অ্যাসাল্ট হয়ে হতে পারে, স্ট্যাবিং হয়ে হতে পারে, বা এরকম নানাভাবে তাকে মানে যে ক্ষত বিক্ষত করেও কিন্তু হত্যাকাণ্ড ঘটতে পারে। এগুলো হচ্ছে আনন্যাচারাল বা এক্সটার্নাল। আবার আনডিটারমাইন্ড কজ যেটা, সেটা হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় এই যে
মৃত্যুর কারণগুলো, এর জন্য যথেষ্ট এভিডেন্স বা কি কারণে মানুষটা মারা গেলে এর যে তথ্য প্রমাণ, এই তথ্য প্রমাণের অভাবে অনেক সময় আমরা বুঝতে পারি না যে এই মৃত্যুর কারণটা কি, সেটাকে বলা হয়েছে আনডিটারমাইন্ড কজ। এখন আমাদের মেডিকেল লেভেলে যেটা WHO একটা ক্লাসিফিকেশন করছে, যত মৃত্যু পৃথিবীতে হয় সমস্ত মৃত্যুকে মোটা দাগে তারা 4টা ভাগে ভাগ করে। যেমন আপনার I00 থেকে I99 যে কোড, এই কোডকে বলা হচ্ছে ICD কোড। এই ICD কোড অনুযায়ী আপনার এই যে কোড গুলো উল্লেখ করলাম, তার ভিতরে যত মৃত্যু আছে তাকে একটা কথায় ব্যাখ্যা করা হয়, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। যে আমরা বলি না কেউ মারা গেলে সে কি কারণে মারা গেছে, সে ব্রেন স্ট্রোক করে মারা গেছে, না লিভার ডিজিজে মারা গেছে, না কিডনি ফেল করে মারা গেছে, এগুলো বলছে না, বলছে কি কার্ডিও মানে হৃদক্রিয়া বন্ধ হইয়া মানুষটি ইন্তেকাল করিয়াছে। এই যে কার্ডিও, এই কথাগুলো কিন্তু আসলে এইভাবেই আসে, WHO এইভাবেই আনেন যে ওই অধিকাংশ মৃত্যুকেই কার্ডিওভাস্কুলার ডিজিজ হিসেবে কিন্তু শনাক্ত করা হয়। আর এর ভিতরে কিছু ডিজিজ আছে যেটা কোড যেটা C00 থেকে D49, এখানে বলা হচ্ছে ক্যান্সারাস, অর্থাৎ আপনার ক্যান্সার জাতীয় কারণে এই লোকটা ইনি মারা গেছে। আর হচ্ছে B01 থেকে Y98 যেটা, সেটা হচ্ছে এক্সটার্নাল কজ, যেটাকে আমি একটু আগে আলোচনা করছি, অ্যাক্সিডেন্ট, সুইসাইড, হোমিসাইড, এক্সেট্রা এক্সেট্রা। এখন এই কারণগুলো কেন জানতে হয়, সেটা হচ্ছে কারণ জানার পিছনে একটা মেডিকো লিগাল ইম্পর্টেন্সই রয়েছে। যেমন মেডিকো লিগাল ইম্পর্টেন্সটা বলতে কি, সেটা হচ্ছে যে এই যে মানুষটা মারা গেল, সেটার জন্য যদি কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, তখন কিন্তু আপনার এই মৃত্যুর কারণগুলো প্রয়োজন হয়। আবার যদি আপনার ওই মানুষ যদি ইন্স্যুরেন্স করে থাকে, ইন্স্যুরেন্স ক্লেম করলেও কিন্তু মৃত্যুর কারণটা সেখানে কিন্তু চিহ্নিত করতে হয়। আবার পাশাপাশি আমাদের প্রতিনিয়ত সুস্থ থাকার জন্য যে গবেষণা, সুস্থ থাকার জন্য যে প্রচেষ্টা, সুস্থ থাকার জন্য যে রাষ্ট্রীয়, সরকারি, বেসরকারি ভাবে যে পদক্ষেপগুলো নেওয়া হয়, যে স্ট্র্যাটেজিক প্ল্যান গুলো করা হয় পাবলিক হেলথের, সেটার জন্য কিন্তু আপনার এই কজগুলো জানা খুব জরুরি। এখন আমরা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে সাইন অফ অ্যাপ্রোচিং ডেথ, অর্থাৎ সেই যেটাকে বলা হয় ডেথ অ্যাসাইনমেন্ট, যেটা আমাদের মূল আলোচনার বিষয়। এখন আমি এর আগে যে কারণগুলো বলছি, কারণগুলোর ভিতরে যে ন্যাচারাল কজের কারণে যে মৃত্যু, সেই ন্যাচারাল কজের মৃত্যুগুলোই আসলে আমাদের ডেথ অ্যাসাইনমেন্টের যে লক্ষণগুলো, পূর্ব লক্ষণগুলো তাদের ক্ষেত্রে পাওয়া যায়। তাদের ক্ষেত্রে আবার যারা হচ্ছে যে আপনার ওই যে সাডেন ডেথ, সেখানে আবার 2 রকমের ডেথ হয়। একটা হচ্ছে সাডেন ডেথ, অথবা সে বার্ধক্যের শেষে মৃত্যু, অথবা যেটা হয় সেটা হচ্ছে দীর্ঘদিন রোগ ভোগের কারণে মৃত্যু। যাদের সাডেন ডেথ, হঠাৎ হার্ট অ্যাটাক করেছে, মানুষটা মারা গেছে, হঠাৎ ব্রেন স্ট্রোক করছে, মানুষটা মারা গেছে, এইখানে কিন্তু ডেথ অ্যাসাইনমেন্টটা খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু যেখানে হচ্ছে যে আপনার সাডেন ডেথ না, কিন্তু মানুষটা দীর্ঘদিন রোগ ভোগে ছিলেন, রোগে ভুগতেছেন, অথবা মানুষটা বার্ধক্যে একটা পড়ন্ত বেলায় এসে হাজির হয়েছেন, তাদের ক্ষেত্রে মূলত ডেথ অ্যাসাইনমেন্টটা দেখা দেয়, যেটাকে বলা হয় যে এটাকে ইমিনেন্ট ডেথ, ক্লিনিক্যাল সাইন অফ ইমিনেন্ট ডেথ। অর্থাৎ এই ইমিনেন্ট ডেথ মিনস ডেথ অ্যাসাইনমেন্ট। এখন ডেথ অ্যাসাইনমেন্টের যে আমরা যদি সংজ্ঞা করি, তাহলে এখানে বলা হচ্ছে কি যে এটা এমন কিছু চিহ্ন, ক্লিনিক্যাল চিহ্ন, যেগুলো নির্দেশ করে যে মানুষটা মৃত্যুর কাছাকাছি রয়েছে, ওই রোগীটা বা মানুষটা মৃত্যুর কাছাকাছি রয়েছে। এবং এই লক্ষণগুলো চিহ্নিত করতে পারলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে প্যালিয়েটিভ কেয়ার, অর্থাৎ মানুষটাকে উপশম দেয়া, ভালো রাখার প্রচেষ্টা, তাকে যে শান্তিপূর্ণভাবে রাখার প্রচেষ্টা, সেই প্রচেষ্টা করার ক্ষেত্রে কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো জানা, আমাদের এই লক্ষণগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই লক্ষণ, এই সময় কিন্তু আসলে তার আপনার কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট সম্ভব হয় না, তখন তার প্যালিয়েটিভ চেষ্টাটাই প্রদান করতে হয়। এবং কেন করতে হয় সেটা আমি শেষ ভাগে আমি আলোচনা করার চেষ্টা করবো। এটা আপনারা যারা সুধীজন আছেন, যারা চিকিৎসক আছেন, তারা নিশ্চয়ই তার গুরুত্বটা তখন উপলব্ধি করতে পারে। তো সেইটার জন্য আসলে কি হয় যে আমাদের যারা স্বাস্থ্যকর্মী, যারা চিকিৎসা সংক্রান্ত কাজে ইনভলভ আছেন, তাদেরও এই ভাবনাটা করতে বা সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এবং পাশাপাশি ওই তাদের যে পরিবারও কিন্তু ওই মৃত্যুটাকে মর্যাদাপূর্ণ এবং স্বস্তিকর করতে যে সহায়তা, সেই সহায়তা দিতে তাকে সাহায্য করে। এই যেটাকে আমরা বলি পিসফুল ডেথ, এই পিসফুল ডেথে পৌঁছাতে আমাদেরকে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে যে ডেথ অ্যাসাইনমেন্ট শব্দটার আরো কিছু মেডিকেল টার্ম কিন্তু রয়েছে।
আপনারা হয়তো এই ডেথ অ্যাসাইনমেন্ট শব্দটা না জানলে অন্যান্য বিষয়ে নিশ্চয়ই জানেন বা জেনে থাকবেন। না জেনে থাকলেও আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এই ডেথ অ্যাসাইনমেন্টকে আরেকটা মেডিকেল টার্ম হচ্ছে সাইন অফ ইমিনেন্ট ডেথ। এই ইমিনেন্ট ডেথ শব্দটা আমি আমাদের যারা হোমিওপ্যাথি যারা চর্চা করছেন, হোমিওপ্যাথির অধ্যয়নে যারা আছেন, তাদেরকে অনুরোধ করবো এই ইমিনেন্ট ডেথ এই শব্দটা একটু মনে রাখবেন। কেননা আমি আলোচনার শেষ দিকে এই ইমিনেন্ট ডেথ শব্দটা হোমিওপ্যাথির জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনারা বোধহয় তখন বুঝতে পারবেন। তো এটা আর একটা মেডিকেল টার্ম আছে, এন্ড অফ লাইফ সাইন, অথবা প্রি টার্মিনাল অর টার্মিনাল ফেজ চেঞ্জেস, অথবা কখনো এটাকে ডেথ ট্র্যাজেক্টরি হিসেবেও কিন্তু আপনার বলা হয়ে থাকে। অর্থাৎ ডেথ অ্যাসাইনমেন্টের আরো কিছু মেডিকেল টার্ম আছে যেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখন মানুষ যে মারা যায়, মারা যাওয়ার কিন্তু আপনার দুইটা ফেজ আছে, একটা হচ্ছে প্রি অ্যাক্টিভ ফেজ আর একটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ। প্রি অ্যাক্টিভ ফেজটা মূলত আসলে যেটা হয় সেটা হচ্ছে, যেটা কিন্তু আপনারা অনেকে জেনে থাকেন, বিশেষ যারা যারা একটু আধ্যাত্মিকতা চর্চা করেন তারা এই কথাটা অনেকেই বলেন, মানুষের মৃত্যুর সিগন্যাল কিন্তু আসে 40 দিন পূর্বে। মানুষটা যে মারা যাবেন তার 40 দিন আগে সে জানতে পারে, বুঝতে পারে যে সে মারা যাচ্ছে। কিন্তু সে আমাদের যে সামগ্রিক চলন ফেরন যা কিছু সেগুলা হচ্ছে আপনার আমাদের বোঝা যায় না। আমি আবারও ফিরে যাই আমাদের চেয়ারম্যান স্যারের সেই সূচনা আলোচনা। তার গুরুজি বলেছিলেন যে তোমাকে 4টা সন্দেশ বা 4টা মেসেজ তোমার আসবে, কিন্তু ও যখন মৃত্যুর শয্যায় চলে গেছে তখনও অপেক্ষা করতেছে মেসেজ কখন আসবে। কিন্তু আসলে এইটা হয়েছে কি যে আমরা নিত্য নৈমিত্তিক ক্রিয়াকর্মে কাজকর্মে এমন ব্যস্ত থাকি যে আমরা এই মেসেজ গুলো বুঝতে পারি না। প্রি অ্যাক্টিভ ফেজের আপনার 40 দিন আগেই এই ফেজ গুলো শুরু হয়ে যায় এবং সেই ফেজে অনুযায়ী তার কোনো না কোনো দিক দেখা যায়। যেমন সেখানে ইনক্রিজ স্লিপ, মানুষের হঠাৎ করে তার ঘুমের প্রবণতাটা বেড়ে গেছে, মানুষরা রিডিউস ফ্লুইড ইনটেক, অর্থাৎ সে খাদ্য অথবা পানীয় এগুলা গ্রহণ করার আগ্রহ কমে যায়, যেটা আমরা ছোট ভাষায় বলি যেটা খিদে কমে গেছে। খিদে কমে গেছে, এই খিদে কমে যাওয়ার ভাবটা কিন্তু শুরু হয়ে যায়। এবং সোশ্যাল উইথড্রল, অর্থাৎ সামাজিক পারিবারিক যে একটা মানুষ বসবাস করে, মানুষের সাথে সম্পর্ক রক্ষা করে চলে, এই সম্পর্কটা আস্তে আস্তে সে ধীর হয়ে যায়। সে যেন কেমন যেন সমাজ থেকে একটু দূরে দূরে চলে যাচ্ছে, সমাজের সাথে কানেকশন রাখার ক্ষেত্রে সে একটা অনীহা ভাব তৈরি হয়েছে। তার ভিতরে প্রচন্ড কনফিউশন তৈরি হয়, বিভ্রান্তি তৈরি হয়, কখন মানে কি ভাবছে কি করছে, চলতে চলতে কথা বলতেছে। ধরেন আপনি মানুষটা হাঁটছে, আপনি সামনে চলে গেছেন, বলছেন যে চাচা কোথায় যাচ্ছেন, আঙ্কেল কোথায় যাচ্ছেন, কিন্তু সে কোন যেন একটা বিষণ্ণ মনে ছিল, হঠাৎ করে হ্যাঁ কি বাবা কিছু বলতেছো, এই যে মানে বিভ্রান্তি, মানে সে কোন জগতের জন্য ছিল, একটা কনফিউশন নিয়ে সে চলাচলা করছে। উইকনেস, তার প্রচন্ড দুর্বলতা, ক্রমেই তার দুর্বলতা বাড়তে থাকে। এগুলো হচ্ছে প্রি অ্যাক্টিভ ফেজের বিষয়। কিন্তু অ্যাক্টিভ ফেজের যে বিষয়গুলো এগুলো জাস্ট 7 দিন আগে, মৃত্যুর 7 দিন আগের থেকে আসলে এই অ্যাক্টিভ ফেজটা চালু হয়। সেখানে কি হয়, চেইনি স্ট্রোক রিসপাইরেশন, অর্থাৎ আপনার এক ধরনের শ্বাস প্রশ্বাসের ধরন, যেটাকে চেইনি স্ট্রোক রিসপাইরেশন বলে বলা হয়েছে। আমি পরবর্তীতে আপনাদের ছবি দিয়ে বুঝাবো যে চেইনি স্ট্রোক রিসপাইরেশনটা কেমন। ডেথ র্যাটল তৈরি হয়, অর্থাৎ মৃত্যুর আগে কিছু ঘর ঘর ভাব, এই গলার দিক থেকে একটা ঘর ঘর ভাব আসে, যেটাকে ডেথ র্যাটল বলা হয়েছে। কোল্ড মর্টাল এক্সট্রিমিটিস, অর্থাৎ আমাদের যে শরীরের ভিতরে একটা ঠান্ডা ভাব আসে, বিশেষ করে হাতে পায়ে একটা ঠান্ডা ভাব আসে, শীতল ভাব আসে, এবং সেখানে একটা ফ্যাকাশে বর্ণ ধারণ করে, এবং সেই ফ্যাকাশের ভিতরে একদম যে পরিষ্কার ফ্যাকাশে তা না, তার উপরে একটা কেমন যেন একটা কালো ডোরা কাটা একটা ভাব দেখা দেয়। এবং ফিক্সড আই, তার মানে চোখটা অনেক সময় একটা ফিক্সড হয়ে থাকে এবং সেটা ঘুমাচ্ছে না জেগে আছে বোঝা অনেক সময় সমস্যা হয়ে যাবে। সাইনোসাইসিস অর্থাৎ সাইনোসিস, অর্থাৎ আমাদের বিভিন্ন রকমের ক্রিয়া প্রক্রিয়া নানা রকম অসামঞ্জস্যতা তখন দেখা দেয়। এখন এই ডেথ অ্যাসাইনমেন্ট আমাদের জানা কেন জরুরি, এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে মানুষ তো মারাই যাবে, তা মারা যাওয়ার সময় আমার এটা জানতে হবে কেন? আমার তো জানতে হবে যে মানুষটা বাঁচানোর জন্য কি করা যায়। সেটাই তো আমরা হোমিওপ্যাথ বা আমরা সাধারণ মানুষ সেই চেষ্টাই তো সবসময় করি, বা সমস্ত প্যাথি তো তাই করে। কিন্তু আমরা কেন ডেথ অ্যাসাইনমেন্ট জানার জন্য এত চেষ্টা করি?
ডেথ অ্যাসাইনমেন্ট জানার জন্য চেষ্টা করবো এই কারণে, যেটা মৃত্যু যেহেতু অবধারিত, অবশ্যম্ভাবী, এবং এই স্বাদ যেহেতু সকলেরই গ্রহণ করতে হবে, এবং কামনা দিয়ে যেহেতু মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই, সেই কারণে মৃত্যুর ডেথ অ্যাসাইনমেন্ট যখন শুরু হয়ে যাবে তখন আপনাকে মানে আপনার নিশ্চিত হতে হবে যে মানুষ মারা যাচ্ছে, এটা মেনে নিয়েই কিন্তু আপনাকে আপনার কার্যক্রম নিতে হবে। ফলে ওই সময় যে কি গাইড তাকে কমফোর্ট কেয়ারের জন্য বা তাকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য, স্বাচ্ছন্দ্যময় পরিবেশে রাখার জন্য, তার এই জীবনের শেষ লগ্নে, এইট অফ লাইফ অর্থাৎ জীবনের শেষ অধ্যায়ে কি ধরনের কাজ করতে হবে, কি ধরনের গাইডেন্স আমাদের থাকতে হবে, সেইটা বুঝতে সাহায্য করবে যদি আপনি ডেথ অ্যাসাইনমেন্ট সম্পর্কে আপনার ধারণা থাকে। আপনার ডেথ অ্যাসাইনমেন্ট সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলিকে প্রিপেয়ার করতে পারবেন, তার পরিবার পরিজনকে প্রিপেয়ার করতে পারবেন। দেখো বাবাকে চলে যাচ্ছে, আপনার স্বজন চলে যাচ্ছে, আপনার স্বজন চলে যাচ্ছে, অতএব এই সময়ে আপনার যে যে পরিবারে পারিবারিক ভাবে যে দায় দায়িত্ব গুলো রয়েছে সেগুলো আপনি আপনার শুরু করে দেন, এখন থেকে আপনার গোছানোটা শুরু করে দেন। দূরে গতি তার কোনো আত্মীয় স্বজন থাকলে, তা এই মানুষটার খুব প্রিয় মানুষ যদি দূরে স্বজন থাকে তাদেরকে খবর দেন, তাদেরকে আসার ব্যবস্থা করেন, অথবা আপনি আপনি নিজে তার সাথে সময় দেন। আপনি দরকার হলে আপনার অফিসিয়ালি যদি কর্মময় জীবনে থাকেন, অফিসিয়ালি নিজেকে ছুটির ব্যবস্থা করেন, ছুটির ব্যবস্থা করে আপনি এই স্বজনের পাশে থাকার একটা ব্যবস্থা করেন। কারণ মানুষটা শেষ মুহূর্তে কখন আপনাকে দেখতে চায়, অথবা আপনিও তো কষ্ট পাবেন যদি শেষ মুহূর্তে আপনি তার পাশে যদি না থাকতে পারেন, তাহলে তার পুরো পরিবারটাকে কিন্তু সেভাবে প্রিপেয়ার করা যায়। এবং সেই পরিবেশটা তৈরি করতেও তো একটা পরিবারের সাপোর্ট লাগে, সেটাকে শুরু করা যায়। এবং ইথিক্যাল রিসোর্স ইউজ মানে আপনার যে আমাদের নৈতিক যে বিষয়গুলো, একটা মানুষ মৃত্যুর সময়, যেহেতু সে মৃত্যুর সময় যাচ্ছে, সে যদি কোনো বিশেষ যে ধর্মেরই হোক না কেন, সে হয়তো ধর্মের মূল্যবোধ যদি তার যার প্রবল, সে তো চাইবেই যে তার পাশে তার ধর্ম কিতাব থেকে পাঠ করা হোক, অথবা সে চাইতে পারে যে আমার এখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক, আমাকে সবসময় সুন্দর রাখা হোক। কিন্তু মানুষটার তো সুযোগ নাই, সে তো পারছে না। কিন্তু আপনি এই ইথিক্যাল রিসোর্সের থেকে বা এই সেন্টিমেন্ট থেকে আপনি সেই ধরনের পদক্ষেপ নিতে পারবেন। মানুষটাকে কতক্ষণ পাক পবিত্র রাখা যায়, তাকে সুন্দর স্বাচ্ছন্দ্যময় রাখা যায়, সেই চেষ্টা করতে পারেন। ইভেন মানুষটার মৃত্যুর পরে তো কিছু ধর্মীয় কার্যকলাপ থাকে, তাকে যে আপনার শেষ বিদায়ের যে বিষয়টা, মুসলমানদের দাফন কাফন করা লাগে, আমাদের খ্রিস্টান সম্প্রদায় আপনার তারা দাফন করেন, আমাদের হিন্দু সম্প্রদায় দাহ করেন, বা আমাদের বিভিন্ন ধর্মেরই যে বিধিবিধান গুলো রয়েছে সেই বিধিবিধান গুলোর জন্য তো একটা প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতি আপনি নেওয়ার জন্য চেষ্টা করতে থাকবেন, আগে ভাগেই চেষ্টা করতে পারবেন যদি ডেথ অ্যাসাইনমেন্ট সম্পর্কে আপনার একটা ধারণা পরিষ্কার ভাবে থাকে। এইখানে অ্যাজ এ হোমিওপ্যাথ ফিজিশিয়ান হিসেবে আপনার আমারও কিছু ব্যবস্থাপনার বিষয় রয়েছে, কিন্তু সেই ব্যবস্থাপনাটা কি, সেই ব্যবস্থাপনাটা কিভাবে আমরা করব, সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের ফিজিওলজিক্যাল কিছু সিস্টেম, ডেথ অ্যাসাইনমেন্টের সময় আমাদের ফিজিওলজিক্যাল কিছু সিস্টেম, যেটাকে আমাদের শরীরের যে নির্দিষ্ট কিছু অঙ্গ এবং আমাদের যে শরীরবৃত্তীয় ব্যবস্থা, যেটাকে আমরা ফিজিওলজিক্যাল সিস্টেম বলছি, তার কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা কিভাবে শুরু হচ্ছে এবং কিভাবে ডেথ অ্যাসাইনমেন্ট চালনা করতেছে এবং কখন ডেথ অ্যাসাইনমেন্ট বা কি প্রক্রিয়ায় ডেথ অ্যাসাইনমেন্ট সম্পন্ন হবে, এইটা কিন্তু আপনার জানা জরুরি। এটা যদি জানি তাহলে আমরা অ্যাজ এ হোমিওপ্যাথ আমরা বুঝতে পারবো যে ডেথ অ্যাসাইনমেন্টের সময় আমাদের আসলে করণীয়। এখন আমরা জানি যে 5টা আমাদের অঙ্গ, গুরুত্বপূর্ণ অঙ্গ ডেথ অ্যাসাইনমেন্টের সময় ভূমিকা রেখে থাকে। একটা হচ্ছে ব্রেইন, হার্ট, লাং, লিভার এবং কিডনি। আর একটা সিস্টেম যেটা অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটাকে সংক্ষেপে বলা হয় এএনএস। আপনারা যারা প্যাথোফিজিওলজিক্যাল বইপত্র পড়েছেন দেখবেন যে সংক্ষেপে তারা হচ্ছে লেখকেরা এএনএস দিয়েই এটাকে ব্যাখ্যা করেন, সেটাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম। এই যে একটা সিস্টেমের 5টা অর্গান আমাদের আসলে ডেথ অ্যাসাইনমেন্টের সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। আমরা যদি এক এক করে অর্গানগুলোর কথা যদি বুঝি তাহলে তার ভিতরে বুঝবো যে ব্রেইন হচ্ছে আচ্ছা আমাদের ডেথ অ্যাসাইনমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক অর্গান। এবং সেইখানে আপনার আমাদের হাইপোথ্যালামাস থাকে এবং ব্রেন স্টিম থাকে। এই হাইপোথ্যালামাস এবং ব্রেন স্টিম যখন ধীরে ধীরে বিকল হয় তখন আমাদের এই শরীরে তাপমাত্রা, ঘুম, জেগে থাকা, এর যে একটা চক্র, আমাদের হার্টবিট, আমাদের শ্বাসনালী, যে এগুলো সব নিয়ন্ত্রণ আস্তে আস্তে বন্ধ হতে থাকে। আর ব্রেন যখন ডেথ হয়ে যায়, অর্থাৎ হাইপোথ্যালামাস এবং ব্রেন স্টিম দুটোটাই যখন বিকল হয়ে যায়, তার মানে ব্রেন ডেথ হয়ে গেছে,
আর ব্রেন ডেথ হয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের সমস্ত জৈবিক কার্যক্রম বা আমাদের যেটা ফিজিওলজিক্যাল যে সিস্টেম গুলো, অ্যাক্টিভিটি গুলো সব তখন বন্ধ হয়ে যায়। এবং এটা প্রথম ধাপে, এটা একবারে হয় না, এটা প্রথম ধাপে ধাপে হয়। প্রথম ধাপে আসলে আমাদের মস্তিষ্কের কিছু সচেতনতা বা সারা এগুলো আস্তে আস্তে কমতে থাকে, এবং পরে স্বয়ংক্রিয় বা অটোনমিক ভাবেই বা ওই যে অটোনমিক নার্ভাস সিস্টেমের আসলে একটা ব্যর্থতা হয়, নিয়ন্ত্রণের যে ব্যর্থতা হয়, ব্যর্থতার ফলে আমরা আসলে মৃত্যুবরণ করি। এখন ব্রেনে যে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস মানে হচ্ছে হাইপো অর্থাৎ নিচে, কিসের, সেটা হচ্ছে থ্যালামাসের নিচে, অর্থাৎ মস্তিষ্কের নিচে যে থ্যালামাসের অংশ, তার নিচে হচ্ছে আপনার এই আমাদের হাইপোথ্যালামাসটা থাকে। এটা লিম্বিক সিস্টেমের অংশ। এর কাজগুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের কাজ মানে আমাদের ওই যে আমাদের কি করতে হবে সেটা বুঝতে সহজ হবে। যেমন হাইপোথ্যালামাস যখন কি কাজ করে, সেটা হচ্ছে সুস্থ অবস্থায় হাইপোথ্যালামাস তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। যেমন আমাদের শরীর কখনো গরম হয়, ঠান্ডা হয়, আমাদের ঘাম হয়, কাঁপুনি হয়, এগুলো আসলে হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। আমরা ঘুমাই, আমরা জেগে উঠি, আবার ঘুমাই, আবার জাগি, এই যে সার্কাইডিয়ান যে আপনার রিদম, এই সার্কাইডিয়ান রিদমটাও কিন্তু আমাদের হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। আমাদের ক্ষুধা, আমাদের তৃষ্ণা, কেউ একজন কথা বলছেন, কাইন্ডলি মিউট। ক্ষুধা এবং তৃষ্ণা, যেটা আমাদের হচ্ছে যে আমাদের যে ক্ষুধা, খাদ্য এবং পানির যে চাহিদা, এই খাদ্য পানির চাহিদাও আসলে আমাদের এই হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। আমাদের যে রক্তচাপ, ব্লাড প্রেশার এবং হৃদস্পন্দন সবসময় চলছে, এগুলোও নিয়ন্ত্রণ করে আমাদের দুইটা সিস্টেমের মাধ্যমে, একটা সিম্প্যাথেটিক সিস্টেম আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। এই দুইটা সিস্টেমের মাধ্যমে মূলত হাইপোথ্যালামাসই আমাদের রক্তচাপ এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। আমাদের যে হরমোন, আমাদের যে শরীরের বিভিন্ন কার্যকলাপ যেগুলো পরিচালনা করার জন্য যে হরমোন নিঃসৃত হয়, এই হরমোন নিঃসরণটাও কিন্তু আসলে হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্ল্যান্ডের মাধ্যমে। এটা রিলিজ করে, যেখানে আমার এসিটিএইচ বা টিএসএইচ, এই যে নানা রকম যে হরমোনগুলো, এই হরমোনগুলো আসলে আমাদের এই হাইপোথ্যালামাসই মূলত নিয়ন্ত্রণ করে। আমাদের যে স্ট্রেস, আমরা যে বিভিন্ন সময় আমাদের যে মানসিক প্রতিক্রিয়া হয়, উদ্দীপনা তৈরি হয়, সেই উদ্দীপনা গুলোও কিন্তু আসলে আপনার এই তার বিপরীতে যে প্রতিক্রিয়াগুলা, এই প্রতিক্রিয়াগুলো কিন্তু আপনার হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। তার জন্য কার্টিসল নামক একটা যেটা ইয়ে আছে, তার সাহায্যে আপনার এইখানেও দুইটা সিস্টেম কাজ করে, একটা হচ্ছে ফাইট অর ফ্লাইট। এই ফাইট অর ফ্লাইটের মাধ্যমে আসলে আপনার এই প্রতিক্রিয়ার অংশগুলো আসলে হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। এখন এই হাইপোথ্যালামাস বিকল হলে কি হয়, ওই যে এতক্ষণ যে কথা বললো, যে কাজগুলো করতো সেই কাজগুলাই নষ্ট হয়। যেমন এটা বিকল হলে আমাদের শরীরের তাপমাত্রা একটা অসামঞ্জস্যতা দেখা দেবে, আমাদের রক্তচাপে নিয়ন্ত্রণটা ঠিক থাকবে না, আমাদের যে ইলেকট্রোলাইট যে ভারসাম্য এটা ঠিক মতো থাকবে না, আমাদের লিকুইডের যে ভারসাম্য এটা ঠিক মতো থাকবে না, আমাদের ঘুমের ছন্দ হারায় যাবে, মানুষরা কোমায় পৌঁছে যেতে পারে, স্টুপর অবস্থায় চলে যেতে পারে। আমাদের যে হরমোন উৎপাদন, যেটা আমাদের সমস্ত নিত্যনৈমিত্তিক কার্যক্রম নিয়ন্ত্রণ করতেছে, হরমোন গুলো আপনার উৎপাদনে ব্যাঘাত হতে পারে। আর এই সবকিছু যদি হয়, তাহলে কি হয়, আমাদের হোমিওস্টেসিস, যেটা আমাদের শরীরের আভ্যন্তরীণ যে ভারসাম্য, এই ভারসাম্য তখন রক্ষা করা যায় না, এটা ব্যাহত হয়ে যায়। ব্রেইন স্টিমটা এটা হচ্ছে মস্তিষ্কের নিচেরই আর একটা অংশ, সেটা দেখবেন পাশে ছবি দেখবেন, যে সেটা হচ্ছে যে আমাদের মস্তিষ্ক এবং মেরুদণ্ডের যে সংযোগ স্থল, এইখানে তিনটা অংশে ভাগ হয়ে রয়েছে আপনার ব্রেইন স্টিম। এই ব্রেইন স্টিম একটা হচ্ছে যে আপনার মিড ব্রেইন, পন্স এবং মেডুলা। এই মিড ব্রেইন, পন্স এবং মেডুলা, এই তিনটা অংশে মূলত আমাদের ব্রেইন স্টিম ভাগ হয়ে আছে। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে যে আপনার মেডুলা কি করে, মেডুলা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, রক্ত প্রচাপ, এগুলাকে নিয়ন্ত্রণ করে। পন্স কি করে? পন্স হচ্ছে যে আমাদের ঘুম এবং শ্বাসের যে গভীরতা, এগুলাকে নিয়ন্ত্রণ করে। আর মিড ব্রেইন কি করে? আমাদের চোখ, কান থেকে যে রিফ্লেক্স আসে, সেই রিফ্লেক্সটাকে নিয়ন্ত্রণ করে। দেখেন, আমরা কিন্তু চোখে দেখি না, আমরা কিন্তু কানে শুনি না, শোনে কিন্তু ব্রেন, দেখে কিন্তু ব্রেন। ব্রেন কিভাবে দেখে? সেটা হচ্ছে যে আমাদের কানে যে শব্দগুলো রিপ্লেক্স করতেছে, এইটা কিন্তু আসলে এই ব্রেন স্টিমের মাধ্যমে আমাদের ব্রেন স্টিমের যে মিড ব্রেন, এই মিড ব্রেনের মাধ্যমে আমাদের মূল ব্রেনে চলে যায়। মূল ব্রেনে গেলে তার যে রিফ্লেক্স, এই রিফ্লেক্স অনুযায়ী কিন্তু আমরা আসলে ওই শব্দটা বুঝতে পারি সে কি বললে। আবার চোখে যা দেখি, সেটাও কিন্তু ওই মিড ব্রেনের মাধ্যমে ওই রিফ্লেক্সটা যখন ব্রেনে যায়, তখন ব্রেনে তার ছবি ভেসে ওঠে এবং আমরা বুঝি যে এই মানুষটা অমুক, বা এই জিনিসটা অমুক, বা এই জিনিসটা এই। তখন আমরা কিন্তু দেখি, আলো বাতাস
সবকিছু আমরা প্রকৃতি সবকিছু আমরা তখন দেখি। তার মানে দেখার কাজটা কিন্তু চোখে করে না, দেখার কাজটা ব্রেন করে। চোখ কি করে, ওই রিফ্লেক্সটা, ওই আলোটা, ওই রিফ্লেক্সটা ব্রেনে পৌঁছায় দেয়, যার মাধ্যমে সেটা হচ্ছে মিড ব্রেনের মাধ্যমে। আর মেডুলাই কিন্তু মূলত আপনার দেখলাম যে আপনার শ্বাস প্রশ্বাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের বেঁচে থাকার জন্য সেই শ্বাস এবং হৃদস্পন্দনের সার্ভার বলা হচ্ছে মেডুল হচ্ছে সার্ভার। সার্ভার ফেল করলে যেমন টোটাল নেটওয়ার্ক ব্যর্থ হয়ে যাবে, তেমনি আপনার সার্ভার অর্থাৎ মেডুলা যদি ব্যর্থ হয় তাহলে আমাদের শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন রক্তচাপ সবই কিন্তু আপনার ডিস্ট্রয় হয়ে যাবে। তো এটা ওই কাজের সাথেই আপনার বিকল হলে যা হয় সেটা হচ্ছে যে আপনার আমাদের রেসপিরেটরি সিস্টেম ফেল হবে, আমাদের আপনার হৃদস্পন্দনে একটা অসামঞ্জস্য দেখা দেবে, কখনো বাড়ছে কখনো কমছে কখনো থেমে যাচ্ছে, এরকম একটা পর্যায়ে দেখা যায় পুরোপুরি আসলে বন্ধ হয়ে যাবে। আমাদের চেতনা, এই চেতনাটা হারায় যাবে, আমরা তখন বুঝতে পারবো না কি হচ্ছে, কি দেখছি, কি জানছি, কি বুঝছি, কিছুই বুঝবো না, এবং হঠাৎ করে আপনার এই মৃত্যু হবে। ব্রেন স্টেমের যে ডেথ, এটা হঠাৎ করে তখন মৃত্যুও করতে পারে। এই মৃত্যু প্রক্রিয়ায় ব্রেন স্টেম বিকল হওয়া মানে এটা হচ্ছে চূড়ান্ত ধাপ। অর্থাৎ ব্রেন স্টেম যখন ডেথ, দ্যাট মিনস মানুষটা ডেথ। এখন আমরা যে হাইপোথ্যালামাস এবং ব্রেন স্টেমের যে তুলনামূলক ফাংশন দিয়ে যদি দেখি, তাহলে চেতনা নিয়ন্ত্রণে আপনার হাইপোথ্যালামাসের বিশেষ ভূমিকা আছে, কিন্তু ব্রেন স্টেমের মূল ভূমিকা রয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে আপনার হাইপোথ্যালামাসই একমাত্র নিয়ন্ত্রক, ব্রেন স্টেমের কোনো নিয়ন্ত্রণ এখানে নাই। শ্বাস প্রশ্বাস হচ্ছে আংশিক আপনার হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে, কিন্তু মেডুলার মাধ্যমে ব্রেন স্টেম মূলত এটা প্রধান নিয়ন্ত্রক। হরমোন নিঃসরণের ব্যাপারে আপনার হাইপোথ্যালামাসের ভূমিকা আছে, কিন্তু ওখানে ব্রেন স্টেমের কোনো ভূমিকা নাই। এবং হচ্ছে হৃদস্পন্দন রক্তচাপের ক্ষেত্রে এইখানে অবশ্য আপনার হাইপোথ্যালামাস এবং ব্রেন স্টেম উভয়েরই কিছু না কিছু রোল আছে। আর এটা বিকল হলে কি হয়, হাইপোথ্যালামাস বিকল হলে শরীরের আভ্যন্তরীণ যে ভারসাম্য, হোমিওস্ট্যাসিস, যেটা আমাদের মেডিকেল টার্মে বলা হয়, হোমিওস্ট্যাসিসটা আসলে আপনার তখন নষ্ট হয়ে যায়, ভারসাম্য নষ্ট হয়ে যায়। আর ব্রেন স্টেম যদি বিকল হয়ে যায়, জীবনের সমাপ্তি হলো। এখন এই ক্ষেত্রে আমরা দেখছি কি, সেটা হচ্ছে যে আমরা যদি দুটা মোটা দাগে যদি দুটা ভাগ করি, তাহলে হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের তাপমাত্রা, হরমোন, ঘুম, এই যে আভ্যন্তরীণ পরিবেশ নিয়ন্ত্রণ করার জন্য যে বিষয় সেগুলো, এগুলো আমাদের হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। আর শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন, এইটা মূলত আপনার ব্রেন স্টেমের সবচেয়ে বড় কাজ। আর এই দুইটা কাজের যখন মৃত্যু হলো, তার মানে মানুষটার সমস্ত কিছুরই মৃত্যু হয়ে গেল। আমরা যদি অঙ্গের ফাংশন গুলো দেখি, তাহলে হৃৎপিণ্ড, 5টা অঙ্গের কথা বলা হয়েছিল, তার ভিতরে দ্বিতীয় হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড এটা স্পন্দন আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায় মৃত্যুর আগে, রক্ত নিচে নেমে যায় এবং রক্ত শরীরের কেন্দ্রে ফিরে আসে, অর্থাৎ হাত পা থেকে এসে শরীরের মধ্যবর্তী জায়গায় চলে আসে, সেখানে চলে আসে। তখন ফলে কি হাত পা ঠান্ডা হয়ে যায়। যখন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আপনার রুগীর যখন দেখতেছেন ক্রমেই হাত পা শীতল ঠান্ডা হয়ে যাচ্ছে, ফ্যাকাশে ভাব হয়ে গেছে, তার মানে হচ্ছে যে রক্ত এখানে পৌঁছাচ্ছে না, হার্ট বিকল হওয়া শুরু হয়েছে। অর্থাৎ হার্ট যদি টোটালি বিকল হয়ে যায়, তাহলে কিন্তু মানুষটা মারা যাবে। আর হার্ট আংশিক কাজ করতেছে, তার মানে হচ্ছে মানুষটা মারা যায়নি, কিন্তু সে ডেথ অ্যাসাইনমেন্টের মানে ধাপে পৌঁছে গেছে। আর ফুসফুস কি হচ্ছে, ফুসফুস হচ্ছে যে আপনার যখন অনিয়ম হয়, তখন শ্বাস নিতে অসুবিধা হয়, চেইনি স্ট্রোক রেসপিরেশন শুরু হয়, গভীর শ্বাস বিরতি, আবার শ্বাস। যেমন হচ্ছে যে আস্তে আস্তে শ্বাস বাড়তে বাড়তে অনেক বড় শ্বাস নিয়ে আবার আস্তে আস্তে কমতে কমতে আসতেছে, তারপর হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে গেল, আবার আস্তে আস্তে শ্বাস বাড়তেছে, বাড়তে বাড়তে অনেক গভীর হচ্ছে, আবার আস্তে আস্তে ঘন ঘন হয়ে আসতেছে, আবার বন্ধ হলো, এইভাবে চলতে থাকে। এটা হচ্ছে চেইনি স্ট্রোক রেসপিরেশন সিস্টেম। এরপরে যেটা আসে ডেথ র্যাটাল, যেটা গলায় আপনার যে তরল জমে যায়, মানে সেলেসা সেগুলো জমে যায়, জমে গেলে তখন তার ভিতরে যখন বাতাস যায়, তখন দেখবেন যে পানির ভিতরে যদি আপনি বাতাস আপ ডাউন করেন, তখন পানির ভিতরে একটা বুদবুদের আওয়াজ হয়, ওরকম একটা বুদবুদের আওয়াজের মতো ঘর 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 একটা আওয়াজ। এটা বুকে হয় না, এটা মূলত গলায় হয়, এই গলার সাইডে হয়, সেটা বোঝা যায়। এই শ্বাসটা যখন শুরু হয়, তখন বুঝবেন যে ডেথ র্যাটাল শুরু হয়ে গেছে এবং মৃত্যু তার খুব সন্নিকটে। এবং শ্বাস নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুর্বল হয়ে গেলে এই প্রক্রিয়াটা শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আপনার হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তখন আপনাকে কি করতে হবে? তখন হচ্ছে যে যেমন এর আগে
আমরা ব্রেনের কথা বললাম, তো সেইখানে যখন আমি দেখতে বুঝতে পারতেছি ব্রেনের অবচেতনা চেতনার অভাব হচ্ছে বা অন্যরকম সেন্সেশন তৈরি হচ্ছে, তখন আমাকে চিন্তা করতে হবে সেন্সেশন নার্ভাস সিস্টেমের উপরে সবচেয়ে ভালো কাজ করে প্যালিয়েটিভ মেডিসিন হিসেবে কোন মেডিসিন। নিশ্চয়ই আপনারা যদি জন হেনরি ক্লার্কের যদি ম্যাথমেটিকা পড়ে থাকে তা দেখবেন সেখানে মাইন্ড সিস্টেমের সিমটমের প্রথম সিমটমটাই বলা হয়েছে যে মৃত্যুর আগ মুহূর্তে যেমন মানুষ একেবারে সবকিছু অনুভূতিহীন হয়ে যায়, মানে কোনো কিছু আর মানে যন্ত্রণা কষ্ট কিছু নাই, মানুষের মনেই ভালো হয়ে গেছে। তার মানে ওই ধরনের একটা অনুভূতি তৈরি করতে পারে আপনার হাইড্রোফোবিনাম, যেটাকে আরেক নাম বলা হচ্ছে লাইসিন। ফলে আপনি ওই সময় যখন আমার যে সেন্সরি অর্গানগুলো যখন আপনার উদ্দীপনা তৈরি হচ্ছে বা নানা রকম জটিলতা তৈরি হচ্ছে, তখন আপনাকে হাইড্রোফোবিনাম কিছুটা হলেও তার আপনার ওই জ্বালা যন্ত্রণা ভুলিয়ে থাকতে সাহায্য করবে, তাকে শান্তিপূর্ণ রাখতে সাহায্য করবে। আপনি এই আমি যে শুরুতে বলছিলাম যে আপনার যদি ফিজিওলজিক্যাল সিস্টেম গুলো জানেন তাহলে আপনার মেডিসিনটা কিন্তু সহজ হবে। তাহলে আপনি ওই সময় আপনি জানেন যে আমাদের অনেক মেডিসিন আছে মানে নার্ভাস সিস্টেমের উপরে, কিন্তু হাইড্রোফোবিনামের এই বিশেষ সুযোগটা আছে, আপনি তখন এই ওষুধটাকে ব্যবহার করতে পারেন। আপনি যদি রীতিমতো রক্ত ঠিক মতো পৌঁছাচ্ছে না, তখন রক্ত যখন সমস্ত জায়গায় পৌঁছাচ্ছে না, তখন বিভিন্ন জায়গায় শক্তির অভাব ঘটে। শক্তির অভাব যখন ঘটে তখন ওই অঙ্গ প্রত্যঙ্গে নানা রকম মানে আপনার কষ্টকর অনুভূতি তৈরি হয়। সেই সময় আপনি রক্ত যেহেতু সব জায়গায় যাচ্ছে না, ফুসফুস শ্বাস ঠিক মতো দিতে পারছে না, শ্বাস ঠিক মতো দিতে পারছে না, মানে কি? তার মানে হচ্ছে রক্ত সমগ্র দেহে পৌঁছাচ্ছে না এবং শ্বাস সব জায়গায় পৌঁছাচ্ছে না। তার মানে হচ্ছে আমার অক্সিজেন আমার সমস্ত শরীরে পৌঁছাচ্ছে না। অক্সিজেন যদি সমস্ত শরীরে না পৌঁছায় তাহলে কি হচ্ছে, যা আমার ভিতরে ছিল সেটা থেকে যাচ্ছে। আমার ভিতরে কি ছিল? আমার ভিতরে ছিল কার্বন ডাইঅক্সাইড ছিল। তাহলে কার্বন ডাইঅক্সাইড আমার এখানে জমা হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড যদি জমা হয়ে থাকে তাহলে সেইটার কষ্ট লাঘব করতে পারে কে? আমাদের জানি আমাদের কার্ব জাতীয় অনেক মেডিসিন আছে যেটা কার্বন এর সাথে সংশ্লিষ্ট। তার ভিতরে কার্বোভেজ একটা অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট একটা মেডিসিন, যেটা হচ্ছে অ্যাবসলিউটলি কার্বন দিয়েই তৈরি হয়েছে। ফলে ওই সময় যেহেতু আপনার আমার দেহে হচ্ছে আপনার এক্সাইটিং কজ হিসেবে আমার শরীরে কার্বন জমে যাচ্ছে, যেটা আমার জন্য কষ্টের কারণ হচ্ছে, আমার পেশেন্টের কষ্টের কারণ হচ্ছে, তখন শক্তিকৃত কার্বন আপনারা যদি ড্রাগ প্রুভিং এর যে নীতি পড়ে থাকেন তাহলে দেখুন সেখানে বলা হচ্ছে স্থূল যেটা আপনার কষ্ট লক্ষণ তৈরি করে, শক্তিকৃত অবস্থায় সেই জিনিস আপনাকে প্লিজ আপনারা মিউট করে কথা বলেন। তো যারা স্থূল অবস্থায় সেই মেডিসিনটাই আপনার শক্তিকৃত অবস্থায় সেই মেডিসিনটাই তাকে কিন্তু আপনার উপশম দেয় বা আপনার ভালো থাকার ব্যবস্থা করে। ফলে এই হৃৎপিণ্ড এবং ফুসফুসের কার্যক্রম যখন ব্যাহত হচ্ছে তখন কিন্তু কার্বন জমে যাওয়ার কারণে যে কার্বনকে রিডিউস করার, কার্বনকে আপনার কি বলে যে পরিমিত অবস্থায় আনার জন্য বা তাকে তার যে ক্রিয়াগুলো এগুলোকে ধ্বংস করার জন্য, ক্ষতিকর ক্রিয়াগুলোকে ধ্বংস করার জন্য তখন কিন্তু আপনাকে আপনার কার্বোভেজ যেটা অ্যাবসলিউটলি কার্বন থেকে তৈরি সেই মেডিসিনটা আপনার জন্য কিন্তু তখন উপকৃত হতে পারে। আপনার যখন লিভার কিডনি এগুলা যখন ব্যর্থ হচ্ছে তখন হচ্ছে কি আমার শরীরের ভিতরে নানা রকম টক্সিন জমে যাচ্ছে। নানা রকম যখন টক্সিন জমতেছে তখন কি হচ্ছে, আমার হচ্ছে যে আমার শরীরের ভিতরে আরেক রকমের একটা বিষাক্ততা তৈরি করে। যে আমরা জানি যে টক্সিন নিরাময়ের জন্য আমাদের ন্যাট্রাম সালফ একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, তখন সেই মেডিসিনটাও শক্তিকৃত অবস্থায় দিতে পারি। এইখানে একটা কথা আপনাদের মনে রাখা দরকার, এই ন্যাট্রাম সালফ কিন্তু সুসলারের ন্যাট্রাম সালফ হলে হবে না, কারণ সুসলারের ন্যাট্রাম সালফ সূক্ষ্মকৃত বাট সেটা শক্তিকৃত নয়। যেহেতু এটা পার্টিকেল ফর্মে করা এটা ঠিক আছে, কিন্তু ওইটা আপনার শক্তিকৃত নয়। ফলে এইখানে পার্টিকেল ফর্ম মানেও কিন্তু এটা স্থূল, আর পার্টিকেল ফর্ম মানে স্থূল হলে তখন ওই টক্সিনকে স্থূল টক্সিন যে আপনার রিডিউস করতে পারবেন, তখন ওইটাকে রিডিউস করতে গেলে ওইটাকে মানে আপনার ইনটক্সিকেন্ট করতে গেলে তখন আপনাকে শক্তিকৃত ন্যাট্রাম সালফের কথা ভাবতে হবে। এখানে এই লিভার এবং কিডনি কিন্তু আসলে আমাদের মেটাবলিক শাটডাউন ঘটায়, এবং মেটাবলিক শাটডাউন মানে কি আমাদের পরিপাক তন্ত্রের কাজগুলোকে একদম মানে শেষ করে দেয়, তখন কিন্তু আসলে আমাদের মৃত্যুর একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা চলে যাই।
এই 5টা অর্গানের বাইরে কিন্তু আমরা বলছিলাম একটা সিস্টেম আমাদের এই ডেথ অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে খুব কাজ করে। একটা হচ্ছে সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এএনএস বা অটো নার্ভাস সিস্টেম আপনার এখানে কাজ করে। সিম্প্যাথেটিক সিস্টেমটাকে কি বলা হচ্ছে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটাকে বলা ওই প্যাথোফিজিওলজি যদি আপনারা পড়েন তাহলে সেখানে দেখবেন যে পিএনএস, এসএনএস বলা হচ্ছে। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে বলা হচ্ছে পিএনএস। এইটা আপনারা যে ফাইট এবং ফ্লাইট মাধ্যমে সেটা চলে এবং এখানে আমাদের হৃৎপিণ্ড, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এবং আমাদের তাপমাত্রা এগুলা নিয়ন্ত্রণ করে। এই অটোনমাস নার্ভাস সিস্টেম বা এনএসটা কি? এনএসটা হচ্ছে একটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, অর্থাৎ যা আমাদের ইচ্ছার বাইরে শরীরের অভ্যন্তরের কাজ নিয়ন্ত্রণ করে। আমি হাতটা এইভাবে করবো, এই যে গুটায় আনবো, এটা হচ্ছে আমার ইচ্ছা। আমার ইচ্ছা হয়েছে তাই হাতটা গুটায় আসছে, এই অঙ্গটা আমার ইচ্ছার অধীন। কিন্তু আমাদের ইচ্ছার বাইরেও কিন্তু কিছু অঙ্গ এবং ফাংশন কাজ করে। যেমন আমার হৃৎপিণ্ড বন্ধ হবে না, চলবে, সবসময় চলতে হবে, এটা আমার ইচ্ছার অধীন না, এটা অটো চলবে, এটা অটো চলবে। এটা কে চালায়? অটোনমিক নার্ভাস সিস্টেম, এএনএস এটাকে পরিচালিত করে। আমার লিভার, এটাকেও এএনএস নিয়ন্ত্রণ করে। আমাকে ফুসফুস, এটাও এএনএস নিয়ন্ত্রণ করে। আমার ব্লাড ভ্যাসেলস, কখন সরু হতে হবে, কখন সেটাকে প্রসারিত করতে হবে, এটাও কিন্তু আমার ইচ্ছার বিষয় না, এটা আমার এএনএস এর মাধ্যমে কিন্তু ওইটা চলতে হবে। আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, ওইখানে কিন্তু আমি বলবো হ্যাঁ তুমি হজম হও আর অমনি হজম হয়ে যাবে, তা না, কিন্তু ও এএনএস এর সিস্টেম অনুযায়ী সে ওর ফাংশন গুলো চালাবে। আমাদের যে মানে আমাদের যে ইউট্রাস যেটা আছে বা আমাদের ইউরিনারি সিস্টেম আছে, এইগুলোও কিন্তু আসলে আপনার এই চলে। এখন এই এএনএস এর মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ, অর্থাৎ আমাদের হার্ট রেট, আমাদের ব্রিথিং, আমাদের ব্লাড প্রেশার, আমাদের ডাইজেশন, আমাদের থার্মো রেগুলেশন, যা কিছু আছে এই টোটালটাই কিন্তু আসলে এএনএস নিয়ন্ত্রণ করে। এইটার দুইটা পার্ট, একটা হচ্ছে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, যেটাকে আমি বলছি এসএনএ, যেটা ফাইট আর ফ্লাইট সিস্টেমে কাজ করে, আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটাকে বলা হয় পিএনএস, এইটা রেস্ট এন্ড ডাইজেস্টের রোল হিসেবে কাজ করে। এখন যেটা এসএনএস, এসএনএস কিভাবে করে? এসএনএস হচ্ছে যে আমরা এই যে হঠাৎ করে আতঙ্ক হচ্ছে, ভয় হচ্ছে, ব্যথা হচ্ছে, সংকটময় পরিস্থিতি তৈরি হচ্ছে, এইটা কিন্তু আপনার সিম্প্যাথেটিক সিস্টেম কাজ করে। এটা আমাদের হৃদস্পন্দন বাড়ায়, রক্তচাপ বাড়ায়, চোখের মনি বড় করে, ফুসফুস করে, পাচনতন্ত্র বন্ধ করে। এইটা আপনার গুরুত্বপূর্ণ জানা হোমিওপ্যাথির। আপনারা যারা অ্যাপ্রোজম 10 এবং 11 যারা পড়েছেন তারা দেখবেন ওখানে বলা হচ্ছে যে ভাইটাল ফোর্স যখন মরবিক এজেন্ট দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, যেটা এনিমিক্যাল টু লাইফ, অর্থাৎ আমার জীবন বিরোধী মরবিক এজেন্ট যখন ইনফ্লুয়েন্সড হয়, প্রভাবিত হয়, তখন কিন্তু ভাইটাল ফোর্স আমার দেহের ভিতরে বিভিন্ন লক্ষণ প্রকাশিত করে। আমার এই লক্ষণ প্রকাশিত করে, সেই লক্ষণ দ্বারা আমি বুঝতে পারি যে আমরা চিকিৎসক বুঝতে পারে যে এই মানুষটা আসলে কোন ধরনের অসুস্থতায় তিনি পড়েছেন এবং তার জন্য সদৃশ ওষুধ আমরা কিভাবে ঠিক করতে পারি না পারি সেটার একটা চিন্তা ভাবনা করতে সাহায্য করে। এই যে ভাইটাল ফোর্সের যেই শক্তিটা এই লক্ষণ প্রকাশ করে, এই শক্তিটাকেই বলা হচ্ছে এসএনএস সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মূলত যখন একটা সংকটে পড়ে তখন সে একটা প্রতিক্রিয়া দেখায়। সেটা আপনি বাহ্যিকভাবে আমরা ফিনোমেনিক্যালি দেখি কি, তার হঠাৎ হার্টবিট বেড়ে গেছে, হঠাৎ ব্লাড প্রেশারটা বেড়ে গেছে, মেপে বোঝা যায়, হঠাৎ চোখের মনি কেমন যেন বড় বড় হয়ে গেছে, ফুসফুস কেমন যেন বুক বড় বড় হয়ে যাচ্ছে, এবং কেন যেন পেটের আর কোনো কাজ করছে না। প্রচন্ড যখন এসএনএস যখন সক্রিয় হয় তখন কিন্তু ক্ষুধা থাকে না, তার মানে তখন অন্য জায়গায় অন্যভাবে তার শক্তি নিয়োগে সে ব্যস্ত হয়ে পড়ে। তখন দেখা যায় যে আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের পর ডাইজেস্টিভ সিস্টেমে সে আসলে শক্তি ব্যয় করে না। তো এই যে এই ক্ষেত্রে নানা রকম সংকট তৈরি হয়, সেই সংকটটাও কিন্তু আপনার এই এসএনএস এর মাধ্যমে তৈরি হয়। আর এই এসএনএসটা ঠিক প্রাক মুহূর্তে, মৃত্যুর প্রাক মুহূর্তে এইটা কখনো বাড়ে কখনো কমে, এইগুলা যখন হচ্ছে তখন মানে কি? তখন মানে হচ্ছে তার এই যে শক্তিগত নানা রকম সংকট তৈরি হচ্ছে, এই শক্তিগত নানা রকম সংকট যদি তৈরি হয়, আতঙ্ক ভয় যদি তৈরি হয়, তখন কি প্রয়োজন? তখন প্রয়োজন হচ্ছে মানুষটাকে সাহস দেয়া, মানুষটাকে একটা নির্ভরতার জায়গায় নিয়ে আসা। তাহলে আপনি ওই ডেথ অ্যাসাইনমেন্টের এই অবস্থাটা যখন চলছে তখন নির্ভরতার জন্য কি করতে হবে? আপনার তার পাশে থাকতে হবে, তাকে তার স্বজনদেরকে তার পাশে থাকতে হবে, তার মাথায় মৃদুভাবে হাত স্পর্শ করতে হবে, তার হাতে পায়ে আপনি হাত বুলায় দেবেন,
মানুষটা নির্ভরতা পাবে যে না আমার পাশে আমার স্বজন আছে। কিন্তু আনফরচুনেটলি আমরা কি করি, আমরা করি ওই সময় আইসিইউতে পাঠাই। আইসিইউতে যখন পাঠাই দেয় তখন কিছু সাদা গাউন পরা কিছু মানুষ থাকবে, তাই না, কি ভাব গম্ভীর একটা মানুষ থাকবে, তার চেহারা ছবিতে যেন কি একটা ভাব গম্ভীর অবস্থা, ঠিক আছে, এবং কি যন্ত্রপাতি চারিদিকে, ওগুলা দেখে তার ভয় সংকট কি দূর হবে? আরো ভয় সংকট বাড়ে, স্বজনদের পাশে পায় না, তখন কিন্তু আপনার হিতে বিপরীত হয়। আপনার অর্থ হয় মানুষটাকে ভালো রাখার জন্য, কিন্তু আসলে মানসিকভাবে মানুষটা ভালো থাকেন না। হ্যাঁ, আইসিইউর গুরুত্বপূর্ণ রোল আছে। কখন রোল আছে? সেটা মানুষের ডেথ অ্যাসেসমেন্ট শুরু হয়নি, কিন্তু একটা সংকটজনক অবস্থা তৈরি হয়েছে। এই সংকটজনক অবস্থায় মানুষকে অবশ্যই আপনার আইসিইউতে দিতে হবে, কিন্তু মানুষের ডেথ অ্যাসেসমেন্ট শুরু হয়ে গেলে দয়া করে তখন আপনি আইসিইউতে পাঠায় আপনার অর্থবিত্তের প্রাদুর্ভাব দেখানো হতে পারে, আপনার ভিতরে একটা অহংকার প্রকাশ করা হতে পারে, আপনার ভিতরে মনে হতে পারে যে হ্যাঁ আমি আমার স্বজনের জন্য আমি বড় একটা কিছু করলাম, কিন্তু আসলে আপনার স্বজন তাতে শান্তি পায় না, বরঞ্চ তার ভয়, উৎকণ্ঠা, বেদনা, মনোকষ্ট বাড়তেই থাকে। আরেকটা সিস্টেম হচ্ছে প্যারাসিম্পথেটিক সিস্টেম, সেটা হচ্ছে যে রেস্ট এন্ড ডাইজেস্ট, অর্থাৎ এটা বিশ্রাম এবং হজমের সময় কাজ করে। যেমন দেখেন আমরা যাই খাই না কেন, এটার বেসিক হজমটা কিন্তু আমরা বিশ্রামের জন্য হয়। যেমন বলে না, দুপুরে খেয়েই আপনি একটু হলেও গড়াগড়ি করেন, একটু বিশ্রাম নেন, কেননা আপনি এই মাত্র খাইছেন, কিছু বিশ্রাম নেন, অন্তত 5 মিনিট 7 মিনিট বিশ্রাম নেন। এই বিশ্রামের কিন্তু উপকার আছে, কিন্তু ওইটুকু বিশ্রামের মধ্যেই কিন্তু সে হজমের একটা বড় কাজ আপনার প্যারাসিম্পথেটিক সিস্টেম, যেটাকে বলা হচ্ছে আপনার পিএনএস, এই পিএনএস কিন্তু এটা করতে পারে। এই জন্য হজমের জন্য আপনার বিশ্রামের প্রয়োজন, শরীরে অনেক কিছু ফাংশনের জন্য বিশ্রামের প্রয়োজন। আমাদের শরীরে কিন্তু নানা রকম যে টক্সিন জমে, এটাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেটা সুইপিং করা, সেই সুইপিং করাটাও কিন্তু আসলে এই বিশ্রামের সময়। যেমন একটা কথা বলা হয় না যে আপনার রাত 10টা থেকে আপনি রাত 2টা পর্যন্ত আপনাকে অবশ্যই ঘুমাতে হবে। কেন ঘুমাতে হবে? ওই সময় ঘুমাতে হবে এই কারণে যে আপনি যখন ওই সময় ঘুমাবেন, ওই টাইমটার ভিতরে আমাদের মেলাটোনিন যে হরমোন নিঃসৃত হয়, ওই মেলাটোনিন হরমোন মূলত আমাদের সুইপিং এর কাজ করে। সারা শরীরে যে টক্সিন গুলো আছে এইগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে এনে ডাস্টবিন, মানে আমাদের কিডনির মাধ্যমে পরিচিত করে, যেটা ভালো জিনিস সেটা ভালোটা রেখে দিল, লিভারের মধ্যে যেটা ভালো জিনিস সেটা ভালোটা দিল, বাকিটা আপনার কিডনিতে পাঠিয়ে দিল, কিডনি থেকে সেটা ইউরেথার অথবা মানে আপনার মলদারে যে ওটা বেরোয় গেল, ঠিক আছে। তো এই কাজটা কিন্তু আপনার প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেম করে থাকে। এখন এই দুটো সিস্টেম যখন আপনার বন্ধ হয়ে যাবে, এটা কিভাবে বন্ধ? এটাও কিন্তু ধাপে ধাপে বন্ধ হয়, একবারে বন্ধ হয় না। এটা সিম্প্যাথিক সিস্টেম, এটা হঠাৎ সক্রিয় হয় আবার হঠাৎ নিষ্ক্রিয় হয়ে যায়। এটা কিন্তু শেষ মুহূর্তে থাকে না, শেষ মুহূর্তে একদম মৃত্যুর আগ মুহূর্তে সিম্প্যাথিক সিস্টেমের কোনো কাজ থাকে না, ফাংশন থাকে না, শাটডাউন হয়ে যায়। এই যখন এটা ক্লোজ হয়ে যায় তখনই কিন্তু মানুষটা হঠাৎ করে সুস্থ হয়ে যায়। কতদিন ভুগছে, 1 বছর ধরে, 10 বছর ধরে, 8 বছর ধরে বাবা আমার কি মা আমার শুয়েছিল, উঠতে পারেনি, হঠাৎ দেখি সে উঠলো, উঠে বসলো, সবাই ডাকলো, ডেকে ডেকে কথাবার্তা বললো, এবং কিছু ভালো ভালো কথাবার্তা বলে টলে আবার হঠাৎ করে শুয়ে পড়লেন, মারা গেল। মৃত্যুর আগ মুহূর্তে কি যে হয়েছিল, একদম মানুষটা সুস্থ হয়ে গেল। তার মানে ওই ওই অবস্থা হওয়া মানে হচ্ছে তার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এসএনএস অ্যাবসলিউটলি ক্লোজ হয়ে গেছে। এবার এই সিস্টেমে আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ে বা পরে ব্যর্থ হয়, যেটা বলে ব্যর্থ হলে এটা হয়ে যায়। আর প্যারাসিম্পথেটিক সিম্প্যাথেটিক সিস্টেম থেকে এটাও আপনার ধীরে ধীরে হলে যখন হারায়, তখন হৃদস্পন্দন বা রক্তচাপ এটা নিয়ন্ত্রণে থাকে না, একদম নিচে নেমে যায়। দেখা যায় যে আপনার অনেক সময় পালসে মানে অক্সিমিটার দিয়ে পালস খুঁজে পাওয়া যায় না, ব্লাড প্রেশার মেপে কোনো ব্লাডের ইয়ে পাওয়া যায় না, তারপরে শ্বাস প্রশ্বাস মাঝে মাঝে মনে হচ্ছে থেমেই গেল, আবার শরীর একদম ঠান্ডা হতে থাকে, এবং আমাদের যে মূত্রতন্ত্র এটাও কিন্তু আপনার অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। মানুষটা হঠাৎ করে বিছানায় প্রস্রাব করে দিছে, বিছানায় পায়খানা করে দিছে, কিন্তু আসলে ও পায়খানা প্রস্রাব করার পরে তো মানুষ একটা অস্বস্তি বোধ করে, নড়াচড়া কিছুই না, সে বুঝতেই পারতেছে না সে প্রস্রাব করে ফেলছে, ঠিক আছে। এটা অনিয়ন্ত্রিত হয়ে যায় এই যখন প্যারাসিম্প্যাথেটিক চলে যায়। তার মানে ওই যে ফাইট অ্যান্ড ফ্লাইট সিস্টেম, অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন শেষ হয়ে যায়, তখন সে আর কোনো সংকটে সাড়া দেয় না। সাড়া না দিলে আমরা মনে করি মানুষটা ভালো হয়ে গেছে, মরার আগে মানুষটা ভালো হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে, জানেন কোনো রোগ ছিল না, হ্যাঁ, স্বজনরা খুশি হয়, কিন্তু ওই সময়টা মানে হচ্ছে তার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাবসলিউটলি ডেড।
আর মানে ফ্রি মানে ক্লোজ হয়ে গেছে। আর রেস্ট এন্ড ডাইজেস্ট সিস্টেম অর্থাৎ আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যাওয়া মানে হচ্ছে শরীরের যে আভ্যন্তরীণ রক্ষণাবেক্ষণ এটা সে পারছে না। এই দুইটা যখন একসাথে হয়ে যায় তখন এটা ক্লোজ, সরি উই আর ক্লোজ। তার মানে এই সরি উই আর ক্লোজ বলা মানে হচ্ছে মানুষটা নেই। আমি চেইনি স্ট্রোক রেসপিরেশনটা নিয়ে আপনাদেরকে ছবি দিয়ে বোঝাতে চাইছিলাম। সেটা হচ্ছে দেখেন এই ছবিতে দেখবেন যে এই দুই ধাপে বলা হচ্ছে। যেমন এই যে নিঃশ্বাস নিচ্ছে, আমাকে একটু ফলো করেন। তার মানে কি, ধীরে ধীরে আমার শ্বাস বাড়ছে, ধীরে ধীরে গভীর হচ্ছে এবং তারপরে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং শেষে মাঝে একটা কিছুক্ষণ সময় বিরতি দিচ্ছে। এইটাকে বলা হয় চেইনি স্ট্রোক রেসপিরেশন। এই এই চেইনি স্ট্রোক রেসপিরেশনটা যখন হয় এটা কখন দেখা দেয়? একদম মৃত্যুর কাছাকাছি সময় দেখা দেয়। তার মানে মানুষ আর বেশি দিন নাই বা বেশিক্ষণ নাই, এবং ওই সময় কিন্তু তার কনজেস্টিভ হার্ট ফেলিওর হওয়ার একটা ভয় থাকে। হার্ট ফেলিওর হলে তখনই সাডেন ডেথ হয়ে যায়। আবার স্ট্রোক বা ব্রেন ইঞ্জুরি হওয়ার ভয় থাকে, এবং সেই ব্রেন বা ইঞ্জুরি যদি হয় তখনই মারা যায়। যেমন দেখা বলে না যে মানুষটা হঠাৎ মানে মৃত্যুর আগ মুহূর্তে স্ট্রোক করছে। হ্যাঁ, মানে বলে কি যে সে স্ট্রোকের রুগী, সে ভাই বেঁচে ছিল, কিন্তু হঠাৎ করে আবার একটা স্ট্রোক করছে, মানে স্ট্রোকের মধ্যে স্ট্রোক করছে বলে না। এইটা হচ্ছে মূলত এই মানে চেইন স্ট্রোক রেসপিরেশন যখন চলে তখন আপনাকে বুঝতে হবে যে এই মুহূর্তে তার হার্ট ফেলিওর করতে পারে, এই মুহূর্তে স্ট্রোক করতে পারে। তখন আপনার কাজটা, এবং তখন কার্বন ডাই অক্সাইড নিয়ন্ত্রণে ব্যাঘাত হয়, তখন কাজটা কি? তখন কাজ হচ্ছে আপনার ওষুধ ফেলান, আপনি অক্সিজেন দেন তার নাকি, তাকে অক্সিজেন দেন। আপনি তখন ম্যাথমেটিকা খুঁজে বা র্যাপোর্টারি খুঁজে আপনার লক্ষণ মেলানোর কোনো সুযোগ নাই। ওই সময় আপনাকে অক্সিজেন দিতে হবে তার নাকি, সেই ব্যবস্থাটা করেন। কারণ অক্সিজেনই এই মুহূর্তে তার আরামের জায়গায় দিতে পারে। অন্তত কিছু না হলে তার কনজেস্টিভ হার্ট ফেলিওর থেকে তাকে রক্ষা করতে পারে, অথবা আবারও তার ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থেকে তার রক্ষা করতে পারে। এবং কার্বনের যে ইমব্যালেন্সড অবস্থাটা তৈরি হচ্ছে সেটা কিছুটা হলে অক্সিজেন দিয়ে আপনি সেখানে সমতা আনতে পারেন। আর কার্বোভেজ ওষুধটা তো আপনার আছেই। এই সময় কিন্তু আপনার ওষুধ খাওয়ানোর চেয়ে ওষুধগুলা কিন্তু ম্যাসেজ করার চেষ্টা করবেন বেশি। ওষুধ মুখে দেওয়ার থেকে ওষুধটা গায়ে হাত পায়ে যেখানে মাংস বেশি আছে সেখানে ম্যাসেজ করার চেষ্টা করবেন বেশি। তো যাই হোক, এখানে আমি যেটা বলতেছিলাম, এইখানে আপনার যে কারণটা হয় সেটা হচ্ছে আপনার মস্তিষ্কে কার্বনটা বেড়ে যায়, অক্সিজেনের মাত্রা কমে যায়, যার কারণে মূলত আমাদের চেইন স্ট্রোক রেসপিরেশনটা দেখা দেয়। এবং এইটা ধীরে ধীরে বাড়ে, ধীরে ধীরে কমে, আবার মাঝে মাঝে কিছু সময় একদম বন্ধই হয়ে যায়। আর মেটাবলিক শাটডাউন নিয়ে একটু কথা বলা দরকার। সেটা হচ্ছে যে আমাদের যে মানে আমাদের কোষগুলা, প্রত্যেকটা কোষে কিন্তু শক্তির প্রয়োজন। এই অঙ্গগুলো কোষ দিয়েই তো অঙ্গ হয়, এগুলোতে প্রচন্ড শক্তির প্রয়োজন। এই প্রত্যেকটা অঙ্গে যখন শক্তির দরকার হয়, এখন শেষ মুহূর্তে এত শক্তি থাকে না। এত শক্তি যখন থাকে না, তখন আমরা যে খাদ্য খাবারগুলো খাই, এই খাদ্য খাবার থেকে কি হয়, আমরা আমরা খাদ্য খাই, তারপর এটা এটিপি তৈরি হয়, মেটাবলিজমের মাধ্যমে এটিপি তৈরি, এটিপি তৈরি একটা শক্তি তৈরি হয়। সেই শক্তিটা কি হয়, সেই শক্তিটার ভিতরে আপনার কেমিক্যাল সিনথেসাইজ হয়ে যে আমার শরীরের বিভিন্ন জায়গায় এটা পৌঁছায় দেয়। যেহেতু আমাদের খাদ্যটা কমে যায়, আমরা প্রথমেই খাদ্য খাবার ডেথ অ্যাসেসমেন্ট শুরু হলে ফার্স্ট লক্ষণই তার খাদ্য খাবার নেওয়ার সুযোগ থাকে না। যেহেতু খাদ্য খাবার নেওয়ার সুযোগ থাকে না, সেই কারণে ওই সময় কি হয় সেটা হচ্ছে যে আমাদের এটিপি তৈরি হচ্ছে না, শক্তি কম হচ্ছে। ফলে আপনার প্রধান প্রধান অঙ্গ, যে অঙ্গগুলো না থাকলে মানুষটা শেষ হবে, তখন আমাদের যে ভাইটাল ফোর্স, এই ভাইটাল ফোর্স সেই অঙ্গে এক শক্তি পৌঁছানোর ব্যবস্থা করে। তখন অন্য শক্তিতে কিন্তু আসলে অন্য অঙ্গগুলো যেমন হাত পা এগুলো কিন্তু আসলে সেইভাবে শক্তি পায় না, যার কারণে সেখানে এনার্জির ঘাটতি হয়। এইখানে আমরা জানি যে এটিপি আমি ওই মুহূর্তে যেহেতু খাদ্য দিতে পারতেছি না, কিন্তু এটিপি তো প্রয়োজন। সেই ক্ষেত্রে আমাদের একটা উদ্ভাবন আছে, সেটা হচ্ছে আবু নোমান্সের যে রিমেডি, যেটা আমাদের আপনাদের এর আগে আমরা দেওয়ার চেষ্টা করেছি। 4টে মেডিসিন আছে, যেটা সাংকেতিক নাম হচ্ছে NZ NS MO MT। এই আবু নোমানের যে আপনার এই যে শক্তিকৃত যে আপনার রিমেডি গুলো রয়েছে, 4টে রিমেডি, এই 4টা রিমেডি তখন আপনার ফুডের বদলে সরাসরি যদি এটা প্রয়োগ করেন, সেটা এটিপি হিসেবে
বিভিন্ন জায়গায় শক্তিকৃত হিসেবে কাজ করতে পারে, তখন ওই শক্তি বিভিন্ন অঙ্গে যাওয়ার কারণে ওই শক্তি না পাওয়ার কারণে যে যন্ত্রণা বা কষ্ট সেটা কিছুটা হলেও আসলে এখানে উপশম দিতে সক্ষম হবে। তো এইটা যখন আপনার যেটা বলা হয়েছে যে আমাদের এইটাও কিন্তু মেটাবলিক শাটডাউন, মানে এটা এনার্জি যখন পুরোপুরি বন্ধ হয়ে গেল তখন আমাদের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে, এটিপি না থাকে না। এটিপি মানে হচ্ছে এডিনোসাইন, হচ্ছে যে আপনার ট্রাইফসফেট, এডিনোসাইন এ, ট্রাইতে টি, আর হচ্ছে ফসফেট পি। এডিনোসাইন ট্রাইফসফেট এটা হচ্ছে আমাদের খাদ্য থেকে শক্তিতে যখন রূপান্তরিত হয় তখন তাকে বলা হচ্ছে এডিনোসাইন ট্রাইফসফেট, যেটাকে এটিপি। এই এটিপি মূলত আমাদের তখন যখন ঘাটতি হয় তখন আস্তে আস্তে হার্ট ঠিক মতো কাজ করে না, ফলে রক্ত সঞ্চালন কমে যায়, আমাদের মানে ফুসফুস লাংস সেভাবে কাজ করে না থেকে আমাদের অক্সিজেন নিতে পারে না, এবং পুষ্টি কোষে পৌঁছায় না, এবং অঙ্গ প্রত্যঙ্গ তখন পর্যাপ্ত শক্তি উৎপাদন করতে পারে না, এবং কোষের কাজ বন্ধ হয়ে যায়। এবং কোষ যখন একেবারে বন্ধ হয়ে যায় তার মানে এটাকে মেটাবলিক শাটডাউন বলা হচ্ছে। মেটাবলিক শাটডাউন মানে ওই সমস্ত কোষের কাজ বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ওই কোষটা তখন মৃত্যু করতে থাকে, ধীরে ধীরে মৃত্যু করতে থাকে। আর এইটা হচ্ছে যে ডেথ অ্যাসেসমেন্ট কয়েকটা ধাপ নিয়ে আপনার কাজ করে। যেমন আপনার ফার্স্ট ধাপে হৃদপিণ্ড দুর্বল হয়, কোষে অক্সিজেন কম পৌঁছায়, হজম, রেচন, তাপমাত্রা নিয়ন্ত্রণে দ্বিতীয় ধাপে বন্ধ হয়, স্নায়ু সংকেত ছাড়া দেওয়া বন্ধ করে তৃতীয় ধাপে, শরীরে ঘুমের মতো এক নিষ্ক্রিয় অবস্থায় চলে যায় চতুর্থ ধাপে, এবং অবশেষে কোষগুলো ধ্বংস হতে শুরু করে পঞ্চম ধাপে। এটা হচ্ছে মেটাবলিক শাটডাউন। মেটাবলিক শাটডাউন মানে প্রত্যেকটা কোষের ক্ষেত্রে মৃত্যুর নিশ্চিত করে আসলে মেটাবলিক শাটডাউনের ক্ষেত্রে। এটা এইভাবে কোষ মৃত্যু হতে হতে যখন ব্রেইন স্টিমটা মৃত্যু হয়ে যায় তখন আসলে মানুষটা অ্যাবসলিউটলি তখন ডেথ। এবং এটাকে আমরা যদি সংক্ষেপ করি তাহলে যে মেটাবলিক শাটডাউন মানে দেহের শক্তি উৎপাদন বন্ধ হয়ে যাওয়া, এটা ডেথ অ্যাসেসমেন্টের চূড়ান্ত ধাপগুলোর একটা। এই সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এক একে নিষ্ক্রিয় হয়ে যায় এবং শরীরে হোমিওস্ট্যাসিস ভেঙে পড়ে, এবং একসময় শরীর সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় মৃত্যু ঘটে, এবং বলা চলে ডেথ অ্যাসেসমেন্ট ডান, অর্থাৎ মৃত্যু তার হয়ে গেল। এখন আমরা এর কিছু টাইম লাইন আপনাদেরকে জানার চেষ্টা করি। আমরা তো এইভাবে যেটা আমরা ফিজিওলজিক্যাল সিস্টেম বললাম, এই ফিজিওলজিক্যাল সিস্টেম আমাদের অনেকের পক্ষে জানা বোঝার ঘাটতি হতে পারে, আমাদের জ্ঞানের অভাব থাকতে পারে। আমরা চেষ্টা করব এই জ্ঞানটা বাড়ানোর জন্য, কিন্তু জ্ঞানটা যতক্ষণ না বাড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিভাবে বুঝবো, কোন কোন লক্ষণ দিকে বুঝবো যে আমরা আসলে ডেথ অ্যাসেসমেন্ট শুরু হয়েছে। যেমন মৃত্যুর 7 দিন আগ থেকে যে সকল লক্ষণ দেখা দেয়, একটা হচ্ছে খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে যায়, তখন ফুসফুস এবং ব্রেন, লিভার, হার্ট এগুলো কাজে যে শক্তি ব্যয় করে এটা না করে তখন কি করে, ওইটার পিছনে শক্তি দেওয়ার জন্য তখন আসলে স্টোমাকে প্রয়োজনীয় খাদ্য দেয় না। স্টোমাকে যখন প্রয়োজনীয় শক্তি দেয় না তখন খাদ্য খাওয়ার কোনো আগ্রহ থাকে না, কারণ খাদ্যটা খাইলে তো তার হজম হবে না, এবং খাদ্যের ক্ষুধাও সে বুঝতে পারে না, এবং খাইলেও সেটা হজম করতে পারে না। এই খাওয়া দাওয়া তখন একদম বন্ধ হয়ে যায়, এবং এইটা যখন হয় তখন গ্লুকোজের ঘাটতি হয়, ঘাটতি হলে তখন ফ্যাট ভাঙতে থাকে। এই ফ্যাট যখন ভাঙে তখন কিটোসিস তৈরি হয়। এই কিটোসিসও কিন্তু আসলে নানা রকম হরমোন দমন করে আমাদের ক্ষুধাকে আরো কমায় দেয়। তার মানে কি এই সময় আসলে আমাদের ঘাটতি হচ্ছে গ্লুকোজের ঘাটতি। তখন যদি আমাদের মুখে ওনার যদি খাওয়ার অবস্থায় থাকে, আমাদের উচিত গ্লুকোজের পানি দেয়, গ্লুকোজের পানি দিলে তার হতে কাজ হবে। কিন্তু না, আমরা তখন কি করি, আমাদের নানা রকম আত্মীয় স্বজন আসে, কেউ জামতলার মিষ্টি, অমুক জায়গার মানে টাঙ্গাইলের চমচম, হ্যাঁ, এই যে নানা রকম জিনিস নিয়ে আসে, নাটোরের কাঁচাগোল্লা, এই সব নিয়ে এসে তখন আপনার ওখানে খাওয়ানোর চেষ্টা করে, কেউ নাশপাতি এনে খাওয়ানোর চেষ্টা করে, নানা রকম, মানে খাওয়ালেই যেন শান্তি। কিন্তু মানুষটা খেতে চাচ্ছে না, মুখটা ঘুরে নিচ্ছে, বিরক্তির ছায়া দিচ্ছে, কিন্তু না, তারপরও খাওয়াতে হবে। ও খুশি হোক আর না খুশি হোক, আমার খুশি জরুরি, কারণ আমি খাওয়া আনছি, এত কষ্ট করে নিয়েছি, ওনারা যদি খাওয়া দিয়ে না পারলাম তাহলে আমার কি শান্তি? আমার তো কোনো শান্তি নেই। কিন্তু ওই মানুষটা যে ওইটা খেতে গেলে কষ্ট পাচ্ছে আনফর্চুনেটলি, এবং অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আমরা সেটা বুঝতে চাই, একদমই বুঝতে চাই না। আমরা তখন খাওয়ানোর জন্যই আমরা ব্যস্ত হই। এই জন্য বলা হচ্ছে যখন খাওয়া দাওয়া একদমই কমে যায়, বন্ধ হয়ে যায়, তখন যদি সে হা করে বা কিছু যদি খাইতেই চায়, তখন তাকে গ্লুকোজের পানি দেওয়া যেতে পারে। তাকে অন্য কিছু জোর করে খাওয়ানো আসলে আমাদের উচিত না। এই খাওয়ালে আপনার নিজের প্রশান্তি হবে, স্বজনের প্রশান্তি হবে, কিন্তু মানুষটা কষ্ট পাবে। যিনি মৃত্যুর মুখ পথযাত্রী তিনি কিন্তু কষ্ট পাবেন। এখন তাকে কষ্ট দিয়ে যদি আপনি শান্তি পেতে চান সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি চান তার পিসফুল ডেথ হোক, তাহলে তাকে জোর করে খাওয়ানো থেকে আপনাকে বিরত থাকতে হবে। হাত পা ঠান্ডা বা ভারী হয়ে যায়,
হাত পা ঠান্ডা এবং ভারী হয়ে গেলে কি হয়, সেটা হচ্ছে তার এই যে মানে হাত পায়ের রং পরিবর্তন, যেটা আমি আপনার বলছি একটা ফ্যাকাশে বর্ণ দান করে, সেখানে কেমন ডোরা কাটা দাগ হয়, এবং তখন হচ্ছে কি হচ্ছে যে তাপ মেটাবলিজম কমে যাওয়ার কারণে তার হচ্ছে তাপমাত্রা কমে যায়, এবং এবং ওই সময় দেখবেন যে যেটা ওটা তো অ্যাবসলিউট যখন কমে যাচ্ছে, ওর তো নিজের কোনো শক্তি নাই, পায়ের হাতের কোনো শক্তি নাই, তখন হাত পা খুব ভারী মনে হয়। কেন ভারী মনে হয়? যে জড় বস্তুকে মাধ্যাকর্ষণ শক্তি নিজের দিকে টানে, জড় বস্তুকে মাধ্যাকর্ষণ শক্তি নিজের দিকে টানে। এই নিজের দিকে যখন টানে তখন কিন্তু ওই হাত এবং পা খুব ভারী মনে হয়, কেননা আপনাকে ওর নিজের শক্তি নাই, ফলে ওই মাধ্যাকর্ষণ শক্তির কাছে সে দায়বদ্ধ হয়ে গেছে, এবং সেই শক্তিকে মোকাবেলা করে আপনাকে হাত পা উঁচু করতে তখন একটা ভারী ভারী বোধ হয়। এই সময় কি হয়, এই সময় যেহেতু তার হাত পা ঠান্ডা এবং ওই যে শক্তি মোটে যাচ্ছে না, এই সময় হাত পায়ে আপনি যদি তার একটু গরম কাপড়, উষ্ণ কাপড় দিয়ে যদি শুধু হাত পাটা ঢেকে রাখেন, যেটুকু ঠান্ডা আছে সেটুকু যদি ঢেকে রাখেন, মানুষটা কিন্তু আরাম পায়, স্বস্তি পায়। এবং তার হাত পায়ে অনেক সময় পানি জমে, এটা সবার জমে না, বিশেষ করে হার্ট এবং কিডনি রোগী যারা আছেন তাদের তেমন হাত পায়ে পানি জমে। এবং ডিলিরিয়াম বা হুশ কমে আসে, হুশ কমে আসলে তখন যখন কথার জটিলতা পাকা যায়, মানুষকে ঠিক মতো চিনতে পারে না, দৃষ্টি ঘোলা হয়ে যায়, চোখের সামনে হাত দিলে সে বলতে পারে না কয়টা আঙুল, কেমন যেন ঘোলা ঘোলা দেখে, একটা প্রশ্ন করলেও সে বুঝতে পারে না কি বলে, অনেকক্ষণ সময় লাগে, অথবা আপনি যা প্রশ্ন করছেন একরকম, সে হয়তো উত্তর দিল আরেক রকম। এটাকে বলে ডিলিরিয়াম, হুশ কমে আসে। এই হুশ যখন কমে আসে, এটা তখন হচ্ছে যে আপনার একটা বিষয়, তখন হচ্ছে যে আপনার এটা তো 7 দিনে গেল, এবং মৃত্যু 6 দিন থেকে 4 দিন আগে যে ঘটনাটা ঘটে, তখন কি তার চেতনা কমে আসে, শক্তি খুবই কম তৈরি হয়, এবং অঘরে ঘুম ঘুম ভাব থাকে। এই যে যখন অঘরে একটা ঘুম ঘুম ভাব থাকে, তখন কিন্তু রুগীর আপনজন ওই রুগীর মাথায় কপালে যদি একটু মৃদু স্পর্শ করে হাত বুলিয়ে দেয়, তখন মানুষটা কিন্তু স্বস্তি লাভ করে। এবং একটা কথা মনে রাখতে হবে, তার শক্তি নেই, কিন্তু মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু রোগীর অনুভূতি থাকে। রোগী কিন্তু বুঝতে পারে, সবকিছু বুঝতে পারে, কিন্তু সে প্রকাশ করতে পারে না, তার অনুভূতিটা প্রকাশ করতে পারে না, কিন্তু সব বুঝতে পারে। তখন তার আপনজনদের আশেপাশে সবচেয়ে ভালোবাসার মানুষটাকে যদি পাশে দেখে, যদি উপলব্ধি করে, সবচেয়ে ভালোবাসার মানুষের হাতের স্পর্শ যদি পায়, ছোঁয়া পায়, তাহলে সে খুবই আনন্দিত হয়। তখন যেটা করা উচিত সেটা হচ্ছে হাত পায়ের, ওই যে আমি একটা ছবিতে দিছি, আঙুলটা দিয়ে হাত রাখা, রাখা মানে যে ওই মানুষটা তো বুঝতেছে যে আমি অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি, আমি বোধহয় কোথায় যেন চলে যাচ্ছি, আমি বোধহয় এখন থাকছি না, ঠিক আছে। কিন্তু তখন ওই আপনজনের স্পর্শ, আপনজনের এই যে হাতের বন্ধন তাকে আশা দেয় যে না, আমি তো আপনার পাশে আছি, কেউ না কেউ তো আমার পাশে আছে। এই যে প্রশান্তি, এই প্রশান্তি কিন্তু একটা বড় প্রশান্তি ডেথ অ্যাসাইনমেন্টের, মৃত্যু পর্যায়ে মানুষের, তখন কিন্তু এটা আপনারা করতে পারেন। এবং পানি এবং তরল সে একটা পর্যায়ে গিলতে পারে না, অর্থাৎ ডেথ অ্যাসাইনমেন্টের যে অন্যান্য ফাংশন যখন আস্তে আস্তে যখন গলা পর্যন্ত চলে আসে, তখন গলার যে পেশিগুলো, এই পেশিগুলো কিন্তু আসলে তখন ঠিক মতো কাজ করে না, ফলে আমাদের গ্ল্যান্ড মানে যেটা বলা হয় কি স্লাইভা গ্ল্যান্ড, যেগুলো রয়েছে স্লাইভারি গ্ল্যান্ড, এখান থেকে যে লালাগুলো বের হয়, এই লালাগুলো তো আসলে অটো ভিতরে চলে যায়, কিন্তু ওইটা তখন গলা আটকে যায়, ওখানে থেকে যায়, থেকে গেলে তখন ওখানে কফ জমে, লালা জমে, ওই লালা জমে, ওর ভিতরে যখন পানি যেতে মানে ইয়ে যেতে শ্বাস যেতে চায়, তখন ডেথ র্যাটল যে শব্দটা হয়, এটা হওয়ার সম্ভাবনা। তখন কি করতে হবে, তখন হচ্ছে যে ওই একটু মুখটা কাজ করে ওই পানিগুলা আঙুল দিয়ে বের করে করে দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে মানুষটা কিছুটা হলেও স্বস্তিতে থাকে। মৃত্যুর 2 দিন আগ থেকে শেষ মুহূর্তে আসলে ডেথ র্যাটলটা দেখা দেয়, র্যাটলটা দেখা দেয়। তার মানে যে আগে যেটা বলছিলাম, শ্বাসনালীতে পানি জমে থাকতেছে, তরল জমে থাকতেছে, তার মধ্যে তো যেতে গেলে তরলটা হয়, এটা 2 দিন আগের থেকে শুরু হয়। এইটা যদি শুরু হয়, তাহলে আপনি বুঝবেন যে মানুষের বড় জোর 2 দিন বা কিছুক্ষণ তিনি পৃথিবীতে আছেন। তারপরে তার প্রস্রাব কমে যায়, এবং তখন যেমন দেখা যাচ্ছে 12 ঘন্টায় আপনার যদি তার ক্যাথেটার থাকে, তা দেখবেন 100 ml প্রস্রাব হয় না। হ্যাঁ, 12 ঘন্টা চলে গেছে, কিন্তু 100 হলো হচ্ছে না। কেন? ওই যে যেটা আমরা বলছিলাম যে পিএনএস কাজ করতেছে না, শ্বাস প্রশ্বাসের রিদম নষ্ট হয়ে যায়, নানা রকম ভাবে হয়, কখনো বাড়ছে কখনো কমছে। এই সময় আপনার যেটা হচ্ছে যে শ্বাস প্রশ্বাস যখন কমে যায়, তখন অক্সিজেনের তো খুব একটা জরুরি আছেই। এই মুহূর্তে কার্বোভেজও আপনাকে কখনো কিছুটা উপকার করতে পারে। ডেথ র্যাটল যখন শুরু হয়, তখন আপনাকে নিশ্চিত হতে হবে এটা বুকের থেকে হচ্ছে না গলা থেকে হচ্ছে। বুকের থেকে যদি হয়, তখন হয়তো আমাদের আমরা জানি এন্টিন টার্ট এই মেডিসিনটা সেখানে
ভূমিকা রাখতে পারে। তারপর হচ্ছে যে আপনার চোখের পাতা যে পুরোপুরি বন্ধ হয়, যে ছবিতে দেখবেন যে উনি ঘুমে আছেন না জেগে আছেন বোঝা যাচ্ছে না, কিন্তু নিঃশ্বাস চলছে। এই সময় যদি দেখা যায় যে গভীর ঘুম, নাক ডাকছে গভীর ঘুম, এই সময় অনেক সময় ওপিয়াম ওষুধটা আপনার তাকে কিছুটা হলো প্রশান্তি দিতে পারে। আবার কোনো প্রতিক্রিয়া ছাড়াই যেটা বিছানায় প্রস্রাব করে, যেটা বলছিলাম যে পিএলএস যখন আসলে কাজ করে না, তখন হচ্ছে যে তার প্রস্রাব হয়ে যায়, এবং এটা হতে পারে হ্যালুসিনেশন বা অবজেক্ট দেখা। হ্যালুসিনেশন অবজেক্ট দেখাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একদম মৃত্যুর আগ মুহূর্তে এটা দেখা, একদিন আগেও দেখতে পারে, মৃত্যুর আগ মুহূর্তে দেখতে পারে। সেটা হচ্ছে মানুষটা দেখে যে আরো কিছু জীবজন্তু দেখতে পারে, সে ভালো কিছু দেখতে পারে, মন্দ কিছু দেখতে পারে। ভালো কিছু যদি দেখে তাহলে সে মানুষটা খুব আনন্দিত হয়, তার মুখ থেকে একটা মানে আনন্দের প্রস্ফুটন তার চোখে মুখে দেখা দেয়। আর যদি আতঙ্কিত কিছু দেখে, ভীতিকর কিছু যদি দেখে, তাহলে তখন মানুষের ভিতরে একটা ভীতি ভাব, চোখে মুখে একটা উৎকণ্ঠা ভাব, এগুলা কিন্তু দেখা যায়। এখানে একটা গবেষণা আছে, গবেষণায় দেখা গেছে কি যে যে মানুষরা যত বেশি অনিয়ন্ত্রিত জীবনযাপন করেছে, তাদের এই মৃত্যুর যন্ত্রণা তত বেশি ভোগ করতে হয়। অর্থাৎ ওই সময় কিন্তু আপনার এই সমস্ত কিছু কিন্তু যন্ত্রণাদায়ক হয়, এবং এই হ্যালুসিনেশন যেটা অবজেক্ট যেটা, এটা কিন্তু তখন সে খুব ভালো কিছু দেখে। যারা নিয়ন্ত্রিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত জীবন খারাপ কিছু দেখে, ভয়ঙ্কর কিছু দেখে। আর যারা নিয়ন্ত্রিত জীবনযাপন করেছে তারা কিন্তু আসলে ভালো জিনিস দেখে, ভালো কিছু দেখে, শান্তিময় থাকে। তখন অনেকেরই দেখবেন মৃত্যুর আগে বা মৃত্যুর পরে অনেকে দেখবেন যে হাসি লেগে আছে, চোখে মুখে হাসি লেগে আছে। অনেক মৃত্যু আপনারা যদি সব দেহ দেখে থাকেন, আপনার প্রতিবেশী বা স্বজন অনেকের দেখছেন, যদি দেখেন যে মানুষটার ভিতরে একটা কি যেন হাসি খুশি ভাব, কি সুন্দর একটা হাসি হাসি ভাব, তার মানে হচ্ছে যে তিনি আসলে নিয়ন্ত্রিত জীবনযাপন করেছিলেন, এবং তিনি তার তার সিস্টেম তার প্রতি খুশি, এবং তার স্রষ্টা তার প্রতি খুশি, যার কারণে তিনি অত্যন্ত হাসি খুশি ভাবেই বিদায় নিয়েছেন। আর যার হচ্ছে যে আপনার এই অনিয়ন্ত্রিত জীবন যেমন থাকবে, তখন দেখা যাবে যে চেহারা ছবিতে একটা বিকৃতি ভাব আসে, এবং নানা রকম কষ্টকর লক্ষণের বিষয়টা থাকে। আমি এই সময় একটা কথা বলি যে আপনাদের প্রথমেই বলেছিলাম সূরা আল কোরআনের যে আয়াত থেকে বলছিলাম মৃত্যুর আস্বাদন গ্রহণ করতে হবে। আস্বাদন গ্রহণ করার ব্যাপারে একটা স্বাদ, এই স্বাদটা আসলে আপনার এই হ্যালুসিনেশন কারণে কারো এটা অত্যন্ত সুখকর হয়, এই সিলেশনের কারণে কারোর অত্যন্ত আরো দুর্বিষহ হয়, কিন্তু স্বাদ কিন্তু থাকে, মৃত্যুর যন্ত্রণা কিন্তু থাকে। আমি একটা উদাহরণ আপনাদের এই মুহূর্তে দিতে পারি, যদি অনেক সময় হয়েছে আপনারা ধৈর্য ধরে যেহেতু শুনছেন, সে কারণে আমি উদাহরণটা দেওয়ার সময়টাও নিশ্চয়ই আপনারা দিবেন। সেটা হচ্ছে আপনারা দেখেন যে যে রকেট যখন লঞ্চ করে উপরে, মানে মহাকাশে যখন যাত্রা করে, তখন দেখবেন যে ও তো একটা মহাশক্তির দিকে যাচ্ছে। এই মহাশক্তির দিকে যাওয়ার জন্য ও নিজে কিন্তু কিছু শক্তি ক্ষয় করে, এবং শক্তি যখন ক্ষয় করে তখন গ্রাউন্ডে কিন্তু সেই শক্তির একটা বিস্ফোরণ ঘটে, শক্তির একটা প্রভাব ঘটে। এই শক্তির প্রভাব যদি ঘটে যখন, তখন ওই শক্তি ত্যাগের সময় সেই রকেটটা মহাশূন্যে চলে গেল ঠিকই, কিন্তু নিচে কিন্তু একটা জমিনে কিন্তু একটা যন্ত্রণা সে বা একটা উদ্দীপনা কিন্তু সে কিন্তু রেখে গেল। তো এখন দেখেন সব দেহ থেকে, মানে মানুষের দেহ থেকে কি বেরিয়ে যাচ্ছে, যা বেরিয়ে যাচ্ছে সে একটা শক্তি, এবং সে যাচ্ছে আরেকটা মহাশক্তির কাছে। ফলে ওই শক্তি সে যখন যাচ্ছে তখন আর একটা শক্তি ব্যয় করে কিন্তু তাকে মহাশক্তির দিকে যেতে হচ্ছে। সেই মহাশক্তি যখন ব্যয় করছে, সেই শক্তি যখন ব্যয় করছে, তখন সেই ব্যয়ের প্রভাবটা কার পরে পড়ছে? আমার দেহের পরে পড়ছে। আর দেহ হচ্ছে আমার জমিনের পরে পড়ছে। অর্থাৎ এই আস্বাদ গ্রহণ করতেই হবে। কিন্তু আপনি যদি নিয়ন্ত্রিত জীবনযাপন করে থাকেন, তাহলে এই আস্বাদনটা হতে পারে আপনার আনন্দময়। আপনি যদি অনিয়ন্ত্রিত জীবনযাপন করে থাকেন, এই আস্বাদনটা হতে পারে আপনার জন্য অত্যন্ত মর্মান্তিক, কষ্টকর, ভয়াবহ এবং যন্ত্রণাদায়ক। এখানে রোল হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের রোলটা কি? আর্টিকেল 5 আমরা বলছি যে অ্যানিম্যাল সেল বলছেন যে দুইটা বিষয়, একটা হচ্ছে এক্সাইটিং কজ আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল। মৃত্যুর ডেথ অ্যাসাইনমেন্ট যখন শুরু হয় তখন এক্সাইটিং কজটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে ওই সময় আমার যে ফিজিওলজিক্যাল সিস্টেম যে ব্রেক করতেছে, এই ফিজিওলজিক্যাল সিস্টেম ব্রেক করার কারণে যে কিন্তু আমার কিছু
প্রবলেম তৈরি হচ্ছে, সেই প্রবলেমের কজটা কি, সেটা হচ্ছে এক্সাইটিং কজ। অর্থাৎ আমাদের যে ডেথ অ্যাসেসমেন্টের সাইন অ্যান্ড সিমটমটা হচ্ছে আপনার এক্সাইটিং কজ, এটা রুট কজ হিসেবে এটাকে এক্সাইটিং কজ বুঝবো। এবং এইটাকে অ্যানিম্যাল স্যার বলছেন অ্যাকিউট ডিজিজ, অর্থাৎ এটা নেচারাল ডিজিজটাকে আমরা অ্যাকিউট ডিজিজ হিসেবে বিবেচনা করবো। অ্যাকিউট ডিজিজে কিন্তু অ্যানিম্যাল স্যার কোনো ফান্ডামেন্টাল কজ বিবেচনা করে বা মায়াজম বিবেচনা করে কোনো ওষুধ দেওয়ার কথা বলেননি। তিনি বলেছেন অ্যাকিউট ডিজিজ যখন হবে তখন এক্সাইটিং কজ বিবেচনা করে অ্যাকিউটের ম্যানেজমেন্ট আপনাকে করতে, অ্যাকিউটের ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট আপনাকে করতে। এই সময়ও কিন্তু আর্টিকেল 5 অনুযায়ী আপনার ডেথ অ্যাসাইনমেন্ট যখন শুরু হবে তখন আপনাকে এক্সাইটিং কজ বিবেচনা করে এটাকে অ্যাকিউট ডিজিজ বিবেচনা করে আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। এই সময় ফান্ডামেন্টাল কজ বিবেচনা করে কোনো মেডিসিন দেওয়া যাবে না। আর ফুটনোট আর্টিকেল 67 এ যেটা স্যার বলতেছেন সেটা হচ্ছে যে আপনার মোস্ট আর্জেন্ট কেসেস, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কি হয় যে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ডেঞ্জার অফ টু লাইফ, অর্থাৎ জীবনের জন্য একটা সংকটজনক পরিস্থিতি তৈরি হয়, অ্যান্ড ইমিনেন্ট ডেথ। ওই যে আমি প্রথমে বলছিলাম যে ইমিনেন্ট ডেথ শব্দটা মনে রাখবেন, হোমিওপ্যাথিক ফিজিশিয়ানদেরকে উদ্দেশ্য করে আমি বলছিলাম ইমিনেন্ট ডেথ শব্দটা মনে রাখবেন। ইমিনেন্ট ডেথ হচ্ছে ডেথ অ্যাসাইনমেন্টের আর একটা মেডিকেল টার্ম। এই মেডিকেল টার্মটা আমাদের হ্যানিম্যান স্যার নিজে ব্যবহার করে গেছেন অর্গানন অফ মেডিসিনের আর্টিকেল 67 এর ফুটনোটে। সেখানে বলছেন ইমিনেন্ট ডেথ অবস্থা যখন তৈরি হবে তখন আপনাকে কিন্তু একেবারে ওষুধের কাজ করার সুযোগ থাকে না, তখন 1 ঘন্টা বা 15 মিনিট বা সামান্য কয়েক সেকেন্ড কোনো সময় নাই। তখন কি বলছে, তখন এইগুলো দেখার বিষয় না, তখন কিভাবে তাকে শান্তি দেওয়া যায়, কিভাবে সুস্থতা দেওয়া যায়, সেখানে তিনি নানা রকম সংকটজনক অবস্থায় নানা রকম ব্যবস্থা করতে বলছেন। যে কোনো ব্যবস্থায় তখন সেটা আইনসম্মত বলে বিবেচনা করা হয়েছে। কেন, কি কারণে, কি পারপাসে, সেটা হচ্ছে তাকে প্যালিয়েশন দেওয়ার জন্য, তাকে আরাম দেওয়ার জন্য, তাৎক্ষণিক আরাম দেওয়ার জন্য। তখন আপনি যা করবেন সেটাকেই হ্যানিম্যান স্যার বৈধতা দিয়েছেন। সেটা আপনি সদৃশ পদ্ধতিতে করবেন না বিসদৃশ পদ্ধতিতে করবেন না, সেটা আপনি অন্য কোনো হলিস্টিক অ্যাপ্রোচ ব্যবহার করে করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি তার যা করলে তিনি উপশম পাবেন, যা করলে এই মুহূর্তে তিনি যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই কাজটা করার কথাই কিন্তু 67 এর ফুটনোটে বলা হয়েছে। হ্যানিম্যান স্যার বলছেন সেটা হচ্ছে ডেঞ্জার টু লাইফ এবং এমিনেন্ট ডেথ। মানে সংকটজনক, জীবনের সংকটজনক অবস্থায়, হয়তো ইমিনেন্ট ডেথ অবস্থা না কিন্তু জীবনের সংকটজনক অবস্থা হয়েছে, সেই ক্ষেত্রে আমি তো বলছি যে আপনি যখন আইসিইউ তো নিতে পারেন। ডেঞ্জার টু লাইফের ক্ষেত্রে আপনি আইসিইউ নিতে পারেন, আইসিইউ তাকে হয়তো প্রাণ বাঁচানোর সাহায্য করতে পারে। কিন্তু ইমিনেন্ট ডেথ অবস্থা হলে তখন আইসিইউ চলবে না, তখন তার উপশম হচ্ছে, তার পাশে স্বজন থাকবে, তার পাশে তার জানাশোনা মানুষগুলো থাকবে, সেই চেষ্টাই আপনাকে করতে হবে। এই কাজটাই কিন্তু দেখবেন যে আমাদের আমেরিকার হসপিটাল ফাউন্ডেশনে সেটা হয়। যখন হসপিটালগুলো দেখে ডেথ অ্যাসাইনমেন্ট বুঝে ফেলে যে মানুষটা মারা যাবে, তখন কিন্তু তাকে ওই হসপিটাল ফাউন্ডেশনে রেফার করা হয়। হসপিটাল ফাউন্ডেশনে যখন রেফার করা হয় তখন স্বজনরা সবাই বোঝে যে আমার স্বজন আর থাকছেন না, তখন মৃত্যুর শেষ মুহূর্তটা তিনি হসপিটাল ফাউন্ডেশনে ওই ধরনের একটা পরিবেশেই, যেখানে তার প্যালিয়েশন এবং ইনস্ট্যান্ট রিকভারি করার জন্য যতটুকু করার দরকার সেখানে করা বলা হয়েছে। এবং হ্যানিম্যান স্যার বলতেছেন হিয়ার নো ডিজিজ টু বি রিমুভ। এখানে তুমি ডিজিজ রিমুভ করার জন্য পাণ্ডিত্য দেখাতে যেও না, এখানে ডিজিজ রিমুভ করার জন্য তুমি মহা হোমিওপ্যাথ, তুমি পাণ্ডিত্য দেখাতে যেও না, তাকে প্যালিয়েশন করার চেষ্টা। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কার্বোভেজের 9, 12, 15, 18 বা কখনো কখনো 1, 3, 6 এগুলা খুব উপকার করতে পারে। আপনার কখনো হাইড্রোফোবিনামের এই পটাশিয়ামগুলো উপকার করতে পারে, কখনো আপনার সোডিয়াম ফসফেট যেটা ন্যাট্রাম সালফেট যদি টক্সিন অবস্থা হয়, বিশেষ করে ক্যান্সারাস ক্ষেত্রে আপনার এটা বেশি দেখা যায়, সেই ক্ষেত্রে আপনার এটা হতে পারে, সেটাও আপনার শক্তিকৃত 9, 12, 15 এইগুলা ব্যবহার করতে পারেন। আবার যখন ডিক্রিজড এটিপি যখন কমে যাচ্ছে তখন NH 1, 2, 3 অথবা আবুনমানের অন্যান্য মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন। আবার হচ্ছে যে আপনি এই সময় যে TOS অর্থাৎ টোটালিটি অফ সিমটম বিবেচনা করে আপনি নানা রকম মেডিসিন এখানে ব্যবহার করতে পারেন। এখানে সবকিছুই ব্যবহার করা যাবে, কিন্তু সেটা ফান্ডামেন্টাল কজ বিবেচনা করে করবেন না, মহাপণ্ডিতের মতো ব্যবস্থা করতে যাবেন না, আপনি মানে সাধারণ বুঝে আপনি তাকে করতে পারবেন। এবং সেখানে আমরা যেটা বলছি, আগে আমি বলছি, এই মেডিসিন কোনো কিছু আপনি খাওয়ানোর চেষ্টা করবেন না, এগুলো সবই মানে রাবিং অর্থাৎ মেসেজের মাধ্যমে, মাংসপেশিতে মেসেজের মাধ্যমে, পায়ে পা শীতল, পায়ে আপনি NS
ওষুধ বা আপনার আমাদের আবু নোমানের মেডিসিন গুলো হাতে নিয়ে আপনি আস্তে আস্তে পা মালিশ করেন, ম্যাসেজ করেন, তাতে রোগী আরাম পাবে। আমি একটা কেস স্টাডি আপনাদের এখানে দিই, সেপ্টিসেমিয়া। এই কেস স্টাডিতে যদি আপনারা দেখবেন যে আপনাদের একটা রোগীর ছবি দেওয়া হয়েছে একটা পায়ের, সেটা হচ্ছে যে আপনার ডায়াবেটিক ফুড বিবেচনা করছে আপনার চিটাং মেডিকেল কলেজ। এটা 30/4/2025 সালে আপনার চিটাং মেডিকেল কলেজ বলছে এটা ডায়াবেটিক ফুড, এবং তাকে ওই আপনার 6 তারিখে বলা হয়েছে, 6/5/2025 সালে বলা হয়েছে এই পা রাখা যাবে না, পাটা কেটে ফেলাতে, না কেটে ফেলালে পচন আস্তে আস্তে বাড়বে। তখন 7 তারিখে ওরা আমাদের হলিস্টিক হিলিং সেন্টার, যেটা যশোরে আমরা করছি একাডেমি রিয়েলোপ্যাথিক থেকে, সেখানে হলিস্টিক হিলিং সেন্টারে 7 তারিখের রাত 8:35 আমাদের কাছে আনে। আমরা হিস্ট্রি জেনে জানলাম যে 10 বছর যাবত এই মানুষ নানা রোগ ভোগে ভুগছে, তার শরীরে অত্যন্ত পুষ প্রবণতা ছিল, আগেও ছিল, এখনো আছে, এবং তার জৈব শক্তি একটা প্রান্তিক পর্যায়ে রয়েছে। তার পায়ের অবস্থা যখন 8/5 তারিখে আসে তখন ছবিটা ছিল এরকম। কিন্তু 14/5 তারিখ পর্যন্ত আমরা তার নানা রকম যে চিকিৎসা করি, চিকিৎসা করার পরে 14/5 তারিখ অর্থাৎ 8, 9, 10, 11, 12, 13, 14, 6 দিন পরে যে ছবিটা তুলি তখন এই ছবিটা এই অবস্থায় আসে। এই অবস্থায় আপনার দুটো ছবি যদি কম্পেয়ার করেন, নিশ্চয়ই আপনারা একমত হবেন যে আমাদের 8/5 তারিখের ছবির থেকে অনেক ইমপ্রুভ করছে 14/5, মাত্র 6 দিনে অনেক। আমাদের হলিস্টিক হিলিং সেন্টার যশোরে, আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি যেটা পরিচালনা করে, সেই জায়গায় এই চিকিৎসা অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক। সেটা হচ্ছে 14/5/2025 সালে 25 তারিখে আমরা এটা অনেক ইমপ্রুভ দেখি। আমাদের সকলের ভিতরে আশাবাদ জন্মায়। ইভেন আপনার রুগীর স্বজন বা রুগীও মনে করে যে এখান থেকে তিনি হাঁটতে হাঁটতে বাড়ি যেতে পারবেন ইনশাআল্লাহ, এরকম একটা আশাবাদ তাদের ভিতরে জন্মায়। কিন্তু 15 তারিখ অর্থাৎ পরের দিনে, এই ছবির পরের দিনে আমরা লক্ষ্য করি তার ডেথ সেটেলমেন্ট শুরু হয়ে গেছে। আমাদের আমরা ডায়াগনোসিস করি যে এই মানুষটার ডেথ অ্যাসেসমেন্ট শুরু হয়ে গেছে। কেন? সেটার কি কারণে মনে করি? সেটা হচ্ছে যে সে আমরা যে মেডিসিন দিচ্ছি সেই মেডিসিন আসলে তাকে মানে সেইভাবে রেসপন্স করছে না, তো লং টাইম ধরে কোনো রেসপন্স করছে না, অর্থাৎ তার যে ওয়েল বিং, সেন্স অফ ওয়েল বিং, এইটা আসলে আমরা আনতে পারতেছি না, এবং ক্রমেই সে পর্যুদস্ত অবস্থায়, ক্রম অবনতিশীল অবস্থায়, ডিটোরিয়েটিং যে কন্ডিশন যেটাকে বলা হয়, এই জায়গায় চলে যাচ্ছে। যেটাকে কেন ফিলোসফির যে অবজারভেশন, কেন ফার্স্ট অবজারভেশনের যেটা 227 নম্বর পাতায় লেখা আছে, সেই অবজারভেশন অনুযায়ী এটা কিন্তু আসলে বলা হচ্ছে যে সে আর ভালো হবে না, সে কিন্তু আসলে মরণ পথে যাবে, এটা ইনডাইরেক্টলি সেখানে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে আপনার যদি পারফেক্ট মেডিসিন দেওয়া হয় এবং কিউরেটিভ মেডিসিন দেওয়া হয়, তাহলে তার আসলে এই যে প্রকৃত সুনির্বাচিত ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ভয়াবহ বৃদ্ধি ঘটে। কে বলেছেন? কেন ফার্স্ট অবজারভেশন, স্যার জেমস এলকেন নিজেই বলেছেন যে আপনার এই অবস্থায় যদি আপনি সর্বাধিক কিউরেটিভ মেডিসিনটা যদি দেন, তাহলে এই ঘটনাটাই ঘটবে, তার বৃদ্ধি ঘটবে, বরঞ্চ আরো অবনতিশীল অবস্থায় চলে যাবে। এবং তার হার্ট রেট আমরা ইরেগুলার পাচ্ছিলাম, অর্থাৎ আমরা তখন দেখলাম প্রথম যেটা হলো তার নিয়মিত আমরা 14 তারিখেও যখন আমরা মাপছি, প্রেশার মাপছি, তার প্রেশারটা হচ্ছে যে আপনার 100/70 মধ্যে থাকতো। কিন্তু যখন আমরা 15 তারিখে মাপলাম তখন থেকে 50 নিচে নেমে গেছে। তখন তাড়াতাড়ি অক্সিমিটার নিয়ে এসে মেপে দেখে তার পালস পাওয়া যাচ্ছে না। আবার তার বিভিন্ন রকম চেষ্টা করে তখন সেটা হচ্ছে, এবং এর কয়েকদিন আগের থেকে তার খাওয়া দাওয়া একদম বন্ধ ছিল, হয়ে গেছিল প্রায়, মানে খেতেই চাইতো না, খুব কষ্ট হতো তার খাওয়ানোর জন্য, তার খাওয়া দাওয়া কমে গেছিল। কিন্তু এই 15 তারিখে সে একদমই খাওয়া বন্ধ করে দেয়, কিছু খাওয়া না, জোর করে খাওয়াতে গেলে সে খুব কষ্ট পায়। এবং ওই সময় আমরা লক্ষ্য করলাম তার হাত পায়ে ওই যে ঠান্ডা ভাব এবং ওই যে দাগটা, এখানে এই ছবিতে হয়তো কিছুটা বোঝা যাবে, কিন্তু 15 তারিখে ছবিটা আমার তোলা হয়নি, কিন্তু ওই ছবিতে ক্লিয়ার বোঝা যাচ্ছিল যে একেবারে মানে সাদা সাদা ভাব হয়ে গেছে, এবং সেখানে একটা মানে কালচে শিরা দাগ পড়ে গেছে, অর্থাৎ সেই
দেখে, তখন তার ডিলেরিয়াম অর্থাৎ বেহুশ অবস্থা, হুঁশবিহীন, অর্থাৎ তাকে একটা কথা বললে সে বুঝতে পারতেছে না, আমি আঙুল দিয়ে যদি বলি কয়টা আঙুল সে বলতে পারতেছে না, কয়টা আঙুল, ঝাপসা দেখতেছে, একটা প্রশ্ন একবার করলে সে বোঝে না, আমি যা বলি সে উত্তর হয়তো অন্যরকম দেয়, আবার হয়তো আমার কথা 2বার 3বার 4বার পরে হয়তো সে বুঝতে পারে, অর্থাৎ ডিলেরিয়ামটা শুরু হয়ে গেছে। তখন আমরা তাকে বললাম, তার হাজবেন্ডকে ডেকে বললাম যে দেখেন এইখানে বলে রাখি, সেই রুগীটার বাড়ি হচ্ছে আপনার সন্দ্বীপ, চিটাং থেকে আসছিল, চিটাঙে তার শ্বশুর বাড়ি, চিটাং থেকে আমাদের এখানে আসছিল, তার অরিজিনাল বাড়ি হচ্ছে সন্দ্বীপ। তার 3 মেয়ে, এক বড় মেয়ের সাথে ছিল, 2 মেয়ে রয়েছে তার চিটাঙে তার শ্বশুর বাড়িতে, এবং তার বা অন্যরা যারা আছে তারা সবাই উৎকণ্ঠার ভিতরে আছে, সব খোঁজ খবর নিচ্ছে। তো আমি তখন তাকে চিন্তা করলাম যে যেহেতু তার ডেথ অ্যাসেসমেন্ট শুরু হয়ে গেছে, অতএব এই মানুষটা তো আসলে বাঁচানো যাবে না। ফলে আমি তাকে বললাম যে আপনি আপনার রুগীকে নিয়ে যান, আপনি বাসায় রেখে। তখন রুগী বলে যে না না স্যার, আমি কেন নেবো, আমি দেখতেছি রুগী ভালো হয়ে যাচ্ছে, রুগী ভালো হবে, এই যে শুকাচ্ছে, এই যে যেটা বলছে পা কেটে ফেলাতে হবে, সেখানে কি সুন্দর এখন মাংস লাগতেছে, পচন ভাবটা কমে আসছে, শুকানো ভাবটা শুরু হয়ে গেছে, তা আঙুলগুলো কি একটা বাজে অবস্থা শুনে এখন আঙুলগুলো একটা খাড়া খাড়া হয়েছে, ফলে আমি এখন নিব না, আমি এখানে রাখবো। তখন আমি বিভিন্ন কাজে তাকে বোঝানোর চেষ্টা করবো, আসলে একটা মানুষকে কি করে বলি যে আপনার মানুষটা, স্বজন প্রিয় মানুষটা আসলে থাকছেন না। ওনার স্বামীও হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, তো আমি তখন তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করতে, কিন্তু তখন বুঝতেছে না। তখন আমি আমার নিজস্ব পার্সোনাল রুমে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে তখন আমি বললাম যে দেখেন সবকিছুই ভালো আছে, আপনি ওষুধ, আমরা যে ট্রিটমেন্ট, যে প্রোটোকলে ট্রিটমেন্ট করতে আপনার সামনেই আপনি দেখছেন, এই 9 দিনে তো দেখছেন আমরা কিভাবে 9 দিনকে 7 দিন, তখন বোধহয় 8 তারিখ থেকে 15 তারিখ, এই টাইমটাই আপনি দেখছেন, তো আপনি সেইভাবে সবকিছু করবেন, আমি মেডিসিন সব দিয়ে দিচ্ছি, একই প্রোটোকল থাকবে, এবং আমরা আপনার সাথে টাইম টু টাইম মোবাইলে কন্ট্যাক্ট থাকবো, যোগাযোগে থাকবো, আপনার যখন যেটা প্রয়োজন আমরা সাজেশন দিব, আপনি ওষুধ নিয়ে যান, আর যে ওষুধগুলো নাই আপনার ওখানে তো ওষুধ আছে, আপনি সেটা ব্যবহার করবেন, কিন্তু আপনার এখন চলে যাওয়া উচিত। তখন আমাকে বলতেছে যে আপনি কি মনে করতেছেন, আপনি কি মনে করতেছেন খারাপ কিছু হবে, এমন যে আমি আসলে এটা বলা দরকার, আমার মনে হয় যে ওনার সময় বেশি নাই, আমি বলতে পারিনি তাকে যে ডেথ অ্যাসেসমেন্ট শুরু হয়ে গেছে, কিন্তু আমি তাকে বলছি আমার মনে হয় আপনার সময় বেশি নাই, এখন আপনার আপনার আরো 2টো মেয়ে আছে, আপনার শাশুড়ি আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের পাশে থাকা উচিত এই মুহূর্তে। কারণ এইখানে যদি খোদা না করুক একটা ঘটনা যদি ঘটে যায়, তাহলে এইখানে একটা কষ্ট, আপনার আপনার মেয়ে নিয়ে আপনি, আপনার সব দেহ নিয়ে আপনার একটা কষ্ট হবে, বডি নিয়ে একটা কষ্ট হবে, পাশাপাশি ওইখানে যখন তারা মেসেজটা পাবে তখন তাদেরও একটা কষ্ট হবে, সারা রাস্তায় একটা লং টাইম আপনি যাবেন, আপনার কিন্তু কষ্ট হবে। এই কষ্ট থেকে আপনি অন্তত উদ্ধার পাবেন আপনি এখনই যদি, বা এক দ্রুততম সময় যদি সিদ্ধান্ত নেন। তখন মানুষ একটু ঝিম মারলো, ঝিম মেরে তখন কিছুক্ষণ চুপচাপ থেকে তখন সে বললো স্যার আমাকে একটু সময় দেন, ভাবার সময় দেন। উনি আমার ওখানে চলে গেলেন, চলে যাওয়ার পরে দেখলাম, আমি লক্ষ্য করতেছি যে উনি মানুষ উঁচু করে যায় নামাজে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন, নামাজ পড়ে উঠে তখন বললেন স্যার আমি ডিসিশন নিয়েছি, আমি নিয়ে চলে যাবো, আপনি ব্যবস্থা করেন। তখন আমি আমাদের আশেপাশে যারা ইয়ে আছে, আমাদের হলিস্টিক হেলথ সেন্টারে সে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে বললাম, অ্যাম্বুলেন্স ভাড়া করে দিলাম, তারপর অ্যাম্বুলেন্সের সব বুঝাই টুজাই দিয়ে আমরা 15 তারিখে ছেড়ে দিলাম। 16 তারিখে সারা রাত এবং দিন সে হচ্ছে যে তার কোনো ইরিটেশন ছিল না, কারণ ওই সময় তার হচ্ছে যে আমরা সিবি এবং হাইড্রো09 তার চলতেছিল। তারপরে হচ্ছে যে আপনার 17 তারিখে আমরা দেখলাম যে তার রাত্রে আবার অ্যাকুইট এমার্জেন্সি অবস্থা তৈরি হলো। অ্যাকুইট এমার্জেন্সি অবস্থা তৈরি হলো, আপনারা জানেন যে আমরা অ্যাকুইট এমার্জেন্সির ক্ষেত্রে আমরা ডক্টর সুনীল কুমার ঘোষকে আমরা বেশি প্রেফার করি, কারণ এই ব্যাপারে তার সবচেয়ে বেশি আইডিয়া আছে, সেই কারণে তাকে আমরা প্রেফার করি। তখন আমরা ওনাকে যখন রেফার করলাম ওই রাত্রে, তখন সারা রাত জেগে সুনীল কুমার ঘোষ তাকে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম সায়েন্স মানে ইয়ে করলো। তখন ওই মানুষটার ক্রিয়েটিভ মেডিসিন হলো সিভিলিনাম, ওই মানুষটার সেকেন্ড সাইকেল হলো সিভিলিনাম। তো ক্রিয়েটিভ মেডিসিন হিসেবে সিভিলিনাম 03 তাকে দিলে ভয়াবহ একটা অ্যাগ্রেভেশন ঘটে গেল, যেন ওই অবস্থায় উন্মাদ পাগলের মতো হয়ে গেল। তখন তাড়াতাড়ি আবার আমরা সিপিসিএম হাইড্রোসিএম দিয়ে আবার সেটাকে মানে যে ট্রমাটা তৈরি হয়েছে ট্রমার থেকে আবার তাকে ফিরে আনার চেষ্টা। 18 তারিখ রাত্রে তার আবার অ্যাকুইট এমার্জেন্সি কন্ডিশন তৈরি হলো, তখন আমরা HYD 200 এবং HYD 3 দিয়ে আবার সেটাকে ইমিগ্রেশনে আনা হলো বা আমাদের উপশমে আনা হলো। 18 তারিখ সারাদিন আমরা দেখতে তার লক্ষ্য করা গেল তার স্কিন এবং বডি একেবারে আপনার যে ফ্যাকাশে হয়ে গেল,
এবং তার ঠান্ডা, সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল এবং আস্তে আস্তে তার হাত পা ভারী হয়ে যেতে লাগলো, প্রচন্ড রকম ভারী হয়ে যেতে লাগলো এবং তার হিলুসিনেশন ঘটলো। এখানে চমৎকার একটা আনন্দের কথা যেটা, সেটা তার হিলুসিনেশন ছিল পজিটিভ। অর্থাৎ সে তার হঠাৎ, এই মানুষটা ছিল খুব রাজগম্ভীর মানুষ, একজন সে মাদ্রাসার টিচার ছিল এই মহিলা। তো এখন উনি খুব রাজগম্ভীর থাকতেন, কিন্তু উনি হাসতেছেন। ওনার হাজবেন্ড বলতেছে যে তুমি তো হাসো না, তুমি হাসতেছো কেন? তখন বলতেছে যে দেখছো না, 18 তারিখে কিন্তু আমাদের সাথে কথা হয়েছে, 18 তারিখে উনি আমাদেরকে এই মেসেজ গুলো দিচ্ছেন, যে বলতে দেখছো না যে যে সাদা বোরকা পরা মহিলারা কি গোছগাছ করতেছে, আমাদের নিয়ে যাবে, হ্যাঁ গোছগাছ করতেছে, দেখতেছো না? এই যে আমি তো না হেসে পারলাম না, আমি তো খুব আনন্দের কিছু দেখতেছি, হ্যাঁ আমি ভালো লাগতেছে এই জন্য দেখছি। তার মানে ওই সময় তার ইরিটেশনে আমাদের তখন HYD 0/3 ওই মেসেজ বা যেভাবে চলতেছিল। এখন ওই সময় কিন্তু আমরা যখন হচ্ছে যে আপনার ওই যে ডেথ রেটলটা আসার আগে, যেটা যে মানে যে চেইনি স্ট্রোকের ইন্সপাইরেশন যখন শুরু হলো, তখন হচ্ছে আমরা তাকে অক্সিজেন দিলাম। কখনো কখনো তাকে ব্যাসিলিনামের প্রয়োজন হচ্ছে, কখনো কখনো মেডোনিয়ামের প্রয়োজন হচ্ছে। তবে এখানে ব্যাসিলিনাম মেডোনিয়াম কিন্তু ফান্ডামেন্টাল কজ বিবেচনা করে দেওয়া হয়নি, মায়াজবেটিক কজ বিবেচনা করে দেওয়া হয়নি। এখানে ওই সময়কার টোটালি একটা সিমটম আসলে এই মেডিসিন গুলোকে চয়েস করতেছিল, সেই জন্য আমরা সেইভাবে মেডিসিন গুলো ব্যবহার করছি। 19 তারিখে তার দুপুরবেলাতে ডেথ শুরু হয়, হেলুসিনেশন আরো বেড়ে যায়, কিন্তু তার কোনো ইরিটেশন ছিল না। এবং শেষ মুহূর্তে বিকাল 5টা 15 তার ডেথ অ্যাসাইনমেন্ট পিসফুলি শেষ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমাদের ধারণাটা ঠিক ছিল 15 তারিখে, আমাদের ডায়াগনোসিসটা ঠিক ছিল, মানুষটা হয়তো 7 দিনের বেশি বাঁচবেন না। উনি তার মধ্যেই, অর্থাৎ 15 তারিখে আমরা যখন এটা চিহ্নিত করলাম, 19 তারিখে মানুষটা বিকাল বেলায় মারা গেল। আমরা আশা করি মানুষটি মুসলিম হিসেবে তিনি জান্নাতবাসী হবেন সে কামনা করি, এবং আপনাদের কাছেও তার জন্য দোয়া কামনা করি, আমাদের জন্য দোয়া কামনা করি, যাতে আমরা হলিস্টিক হিলিং সেন্টারে এভাবে আমাদের চেষ্টা প্রচেষ্টা দিয়ে মানব সেবায় আমাদেরকে নিয়োজিত করে রাখতে পারি। তো আমি আসলে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এগুলা নিয়ে যদি আপনারা আরো বিস্তারিত বুঝতে চান, জানতে চান, তাহলে মেয়ারের যে 2017 সালের যে লেখাগুলো আছে, এগুলো আপনারা অধ্যয়ন করতে পারেন। অক্সফোর্ড টেক্সট বুক বা প্যালিয়েটিভ মেডিসিন নিয়ে যে আলোচনাগুলো আছে সেগুলো আপনি করতে পারেন। NIC যে 2021 সালের যে বিষয় আছে সেগুলো দেখতে পারেন। আমেরিকান হসপিক ফাউন্ডেশন, এটার উপরেও আপনারা মানে অনলাইনে খোঁজ খবর নিতে পারেন, এখানে আরো অনেক তথ্য পাবেন। আমি আমার এই ডেথ অ্যাসাইনমেন্ট সম্পর্কে জানতে বুঝতে সবচেয়ে বেশি আমাকে সাহায্য করেছেন ডক্টর আবু নোমান, এবং তিনি অনেক রকম ডকুমেন্টেশন দিয়ে আমাকে হেল্প করেছেন, আমাকে অনেক লিঙ্ক দিয়ে আমাকে হেল্প করেছেন। আমি গুগলের কাছে কৃতজ্ঞ যে আমি সেই লিঙ্কের মাধ্যমে অনেক দামি দামি ডকুমেন্ট আমি খুব সহজলভ্যভাবে পাইছি, এবং আমার অনেক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমাকে চ্যাট জিটিপি অনেক হেল্প করছে, তার জন্য আমি সেখানেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তো এই ছিল আমার আলোচনা। আপনারা একাডেমি অফ রিয়েল লাইফের সাথে থাকবেন, আমরা আগামী দিনে আরো যে আলোচনা বা আমাদের প্রচেষ্টা থাকবে সেখানে আপনারা থাকবেন, সে আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। থ্যাংক ইউ।